রিচার্ড নিচু গলায় দৃঢ়ভাবে নির্দেশ দেয়, টেক হার ইন দ্য ম্যানশন। না। রিচার্ডের বুক থেকে মাথা তুলে কাঁদতে কাঁদতে চিৎকার করে ওঠে এলিজাবেথ। আপনাকে ছেড়ে কোথাও যাব না আমি। রিচার্ডের চোখে এই মুহূর্তে কোনো নরম ভাব নেই। এই মুহূর্তে তার মনোযোগ একটা এলিজাবেথকে নিরাপদ রাখা। সে শান্ত দৃষ্টিতে তাকায় লুকাসের দিকে, চোখে এক অদৃশ্য আদেশ। লুকাস জানে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে। সে দ্রুত এগিয়ে আসে। সরি ম্যাম বলে এলিজাবেথের হাত ধরে জোর করে টানতে টানতে নিয়ে যেতে থাকে নিরাপদ গাড়ির দিকে। না, আমি যাব না, যাব না আমি কোথাও। এলিজাবেথ পেছন ফিরে বারবার চেঁচিয়ে কাঁদতে থাকে, হাত ছুটিয়ে আসার চেষ্টা করে, কিন্তু লুকাস অনড়। বুলেট বৃষ্টি হচ্ছে চারদিকে, ধোঁয়া, চিৎকার, গুলির শব্দে রণক্ষেত্র যেন নরক হয়ে উঠেছে। এক ঝটকায় লুকাস এলিজাবেথকে গাড়িতে তুলেই দরজা বন্ধ করে। স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই কালো গাড়িটা গুলি ভেদ করে ছুটে যায় দূরে। গাড়ি চোখের আড়াল হতেই রিচার্ডের ঠোঁটে ধীরে ধীরে গড়ে ওঠে এক পৈশাচিক হাসি। এখন তার সামনে আর কোনো বাধা নেই। রিচার্ড তৎক্ষণাৎ পেছনে হাত দিয়ে কোমরের বেল্ট থেকে তুলে আনে 2টা গান। একে একে ক্লিক করে ট্রিগার লক ছাড়ে। তারপর গভীর নিঃশ্বাসে চোখ বন্ধ করে মুহূর্তটা অনুভব করে। পরপরই চোখ খোলে, চোখ জ্বলে উঠছে আগুনে। লেটস ড্যান্স। রিচার্ডের শরীর এক ঝাঁকে ঘুরে ওঠে। ডান হাতে এক গার্ড, বাম হাতে আরেকজন। মাথা নিচু করে ড্যাশ দেয় সামনে। ঘন ঘন গুলি ছুটতে থাকে। শরীর নিচু করে প্লাং করে এক গার্ডকে। তীব্র সংঘর্ষে একে একে ভেঙে পড়ে গাড়ির কাচ। চারপাশ ছড়িয়ে পড়ে কাচের টুকরো। ছুটে বেড়ায় ধাতব ধ্বংস। বাতাস ভারী হয়ে ওঠে বারুদের গন্ধে। প্রতিটি মুহূর্তে উঠছে ইট পাথর। শ্বাসের ফাঁকে ঢুকে পড়ছে ধোঁয়া। গুলির শব্দ এতটাই বিকট যে মনে হয় পুরো পৃথিবী যেন এক ভয়ঙ্কর জ্বালামুখে রূপ নিয়েছে। আকস্মিক রিচার্ডের কাজ ছুঁয়ে এক গুলি সে ধিয়ে যায় পাশের দেওয়ালে। তবুও রিচার্ড থামে না। ব্যথায় মুখের এক কোণ হালকা বেঁকে ওঠে, কিন্তু সেই বেঁকে থাকা ঠোঁটেই গড়ে ওঠে এক ভয়াবহ পৈশাচিক হাসি। তার কাছে ট্রিগারে চাপ দেওয়া মানে শাস্তির ঘোষণা। প্রতিটি গুলি তার হাতে যেন অভিশপ্ত অনুশোচনার বদলে জেমসের বিরুদ্ধে এক একটি শাস্তিপত্র। ধোঁয়ার ভেতরে দাঁড়িয়ে আছে রিচার্ড। নগ্ন চোখে দেখা যায় না তাকে, কেবল আগুনের মতো তার উপস্থিতি টের পাওয়া যায়। রিচার্ড বেঁচে আছে, কিন্তু মানুষ হিসেবে নয়, প্রতিশোধের আগুনে পুড়ে গড়া এক ছায়া সেনা। অন্যদিকে ন্যাশো একের পর এক শত্রুকে গুলি করে শুয়ে দিচ্ছে। ঠিক তখনই হঠাৎ এক গুলি সাই করে ছুটে আসে তার বুক লক্ষ্য করে। সময়টা এতটাই ক্ষণস্থায়ী যে মৃত্যু প্রায় নিশ্চিত, কিন্তু ঠিক তখনই বাতাস চিরে রিচার্ডের গুলি এসে ঢুক করে আঘাত করে সেই গুলিতে। 1 মিলি সেকেন্ডে তার পরিবর্তন হয়। ছিটকে পড়ে পাশের ইটের দেয়ালে। নেশো বিস্ময়ে থমকে দাঁড়ায়। পেছন ফিরে দেখে রিচার্ড ধোঁয়ার ভেতর দাঁড়িয়ে আছে, চোখে আগুন, ট্রিগারে বেশি শক্ত করে ধরা। রিচার্ড বাঁকা হেসে এক চোখ টিপে ইশারা করে। নেশোর মুখে ফুটে ওঠে বক্র হাসি। সে সামনের দিকে এগিয়ে গিয়ে রিচার্ডের দিকে হাত বাড়ায়। রিচার্ড নিঃশব্দে নেশোর হাত চেপে ধরে। অতঃপর জোরপূর্বক টানের মাধ্যমে এক ঝটকায় নেশোকে নিজের পাশে টেনে এনে পজিশন বদল করে। ঠিক তখনই দুজন একসঙ্গে ড্যাশ দেয় ডান পাশে। রিচার্ড এক হেডশটে মাটিতে ফেলে এক গার্ডকে, নেশো ছায়ার মতো পেছনে ঘুরে 3 গার্ডকে ঠান্ডা মাথায় স্নাইপ করে। মাটি ভিজে উঠছে রক্তে। চারপাশে ছড়িয়ে পড়ছে মৃত্যু আর শ্বাসরুদ্ধ নিঃশব্দ। তারা এখন আর শুধু লড়ছে না, তারা শিকারী, যারা শিকারের আগে খেলে না, ছিঁড়ে ফেলে। ক্রমে ক্রমে কমতে থাকে শূন্য সংখ্যা। লুকাসের 2 হাতে শক্ত করে চেপে ধরা স্টিয়ারিং। তবুও প্রতিবার এলিজাবেথের চিৎকারে সে কেঁপে উঠছে। হৃৎপিণ্ড ধকধক করছে তার। তবুও মুখে ছায়া নেই কোনো। পাশের সিটে এলিজাবেথ, একজন বিধ্বস্ত নারী, এক ছিন্ন ভিন্ন ভালোবাসার স্তব্ধ সাক্ষী। গলা বসে গেছে, চোখের জল শেষ, তবুও কাদা এখনো শেষ হয়নি। জানালায় দরজায় কোথাও মুক্তির রাস্তা নেই। বারবার চেষ্টা করছে, হাত ধাক্কায়, তবুও খুলে না, ভাঙে না সবকিছু লক। তাকে বন্দি করে রাখা হয়েছে এক আশঙ্কার ভেতর। গাড়ি থামান প্লিজ, আমাকে বাধ্য করবেন না এমন কিছু করতে যা যা আমাকে শেষ করে ফেলতে পারে। লুকাস গলায় কিছুটা কৃত্রিম মৃততা এনে বলল, আপনি কিছুই করতে পারবেন না ম্যাম, সব লক করা। আর আমি দুঃখিত, এটা স্যারের অর্ডার। এলিজাবেথ চুপ। সে ভালো করেই জানে এই লোকগুলো রিচার্ডের ছায়া। তার আদেশে নিঃশব্দে হত্যা করতেও পারে। এদের সারাদিন বললেও কাজ হবে না। একটা কল করুন এক্ষুনি, আমি কথা বলতে চাই তার সাথে। আশা করি আমাকে প্রমাণ করতে হবে না আমি কাকে বিয়ে করেছি। আমি এই মুহূর্তে চাচ্ছি না একজন গ্যাংস্টারের ওয়াইফের ক্ষমতা দেখাতে। লুকাসের কণ্ঠ শুকিয়ে যায়। সে মাথা নিচু করে ফোন বের করে কল দেয় রিচার্ডকে। প্রথমবার নো রেসপন্স, দ্বিতীয়বার শুধু অপেক্ষা, তৃতীয়বার ক্লিক। লাইন ধরে। ওপাশ থেকে শুধু ভেসে আসে গুলির শব্দ। এলিজাবেথ কাঁপতে থাকা হাতে ফোন কেড়ে নেয়।
কণ্ঠে অসীম আকুতি, কিন্তু গলায় কঠিন খোলস। হ্যালো। এলিজান, আর ইউ ওকে? এলিজাবেথ ফোন কানে চেপে ধরে ডুকরে উঠল। ওপাশ থেকে শুধু গোলাগুলির শব্দ। আমি চাই না আমার স্বামী হসপিটালের বিছানায় শুয়ে থাকুক। আমি চাই না চোখে ব্যান্ডেজ, বুকে গুলি নিয়ে সে আমার সামনে আসুক। আমি তাকে চাই সুস্থ, অক্ষত হিসেবে চাই আমার কাছে। শুনছেন আপনি? আমি আমার স্বামীকে সুস্থ চাই। এবারও ওপাশে শুধু বন্দুকের আওয়াজ, মাঝে মধ্যে ভাঙা শ্বাস। এলিজাবেথ কাঁদতে কাঁদতে নিদারুণ সুরে ডাকলো, জান, এলিজান। বলুন না ফিরে আসবেন। আজ রাতে একসাথে খাবো। আমি নিজের হাতে রাঁধবো আপনার পছন্দের খাবার। আপনি ফিরবেন, বলুন না প্লিজ। একটা থেমে থাকা মুহূর্ত, তারপর ফিরবো। তার সাথে সাথে এক প্রচন্ড বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলিজাবেথ। সঙ্গে সঙ্গে কাট হয়ে যায় কল। ফোনটা এলিজাবেথের হাত থেকে ছিটকে পড়ে যায়। দুহাতে মুখ চেপে ধরে আবারও ডুকরে উঠল এলিজাবেথ। মুখ থেকে আর শব্দ বেরোয় না, কেবল নিঃশব্দে কেঁপে কেঁপে কাঁদে। গাড়ির ভেতর নিস্তব্ধতা, শুধু এলিজাবেথের কাঁপা নিঃশ্বাস আর এক নারীর অপেক্ষার হাহাকার। ঘড়ির কাঁটা 11টার ঘরে থেমে থেমে টিকটিক করছে। রান্নাঘর জুড়ে ভেসে বেড়াচ্ছে মাখনের গন্ধ, টমেটো সস আর ভেজা পাস্তার ঘ্রাণ। এলিজাবেথের কাছে কোনো বিরক্তি নেই, ক্লান্তিও যেন ছুটে পালিয়েছে। সে দৌড়ে বেরিয়েছে এক পাশ থেকে আরেক পাশ। ইউটিউব ভিডিও দেখে দেখে লুকাসের সাহায্যে বানিয়েছে রিচার্ডের পছন্দের ইটালিয়ান খাবার। লুকাস জানিয়েছে তাকবীরের অবস্থা স্থিতিশীল, গুলিটা পিঠ ভেদ করে বেরিয়ে গেছে, তাই বেঁচে গিয়েছে তাকবীর। রিচার্ডও ভালো আছে, আপাতত গোডাউনে। খবরগুলো পেয়ে এলিজাবেথের ভেতর খানিকটা স্বস্তি এসেছে, কিন্তু অস্থিরতা এখনও কমেনি। যতক্ষণ না নিজ চোখে রিচার্ডকে দেখবে ততক্ষণ শান্তি নেই তার। দরজার সামনে বারবার পায়চারি করছে এলিজাবেথ। ম্যানশনের ভেতর নির্জনতা, অতিরিক্ত কোনো মেড নেই সবিতা বেগম ছাড়া। সব কাজ এখনও তাকেই করতে হয়। রিচার্ড এখনও বদলাননি সে নিয়ম। ম্যানশনের অভ্যন্তর জুড়ে এক অদ্ভুত অপেক্ষা, অশান্তি আর চুপচাপ ভালোবাসা ঘোরাফেরা করছে। কারো পায়ের শব্দে এলিজাবেথ ছুটে গেল মেইন গেটের কাছে। রিচার্ড, ন্যাশো আর লুকাস একসাথে ভেতরে প্রবেশ করছে, লম্বা লম্বা পা ফেলে। ক্ষুব্ধ হয়ে আছে রিচার্ড। এলিজাবেথ দৌড় দিয়ে পথ আটকে দাঁড়ালো। আপাতমস্তক পর্যবেক্ষণ করে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কাঁধে ব্যান্ডেজ ছাড়া আর কোথাও ক্ষতের চিহ্ন নেই রিচার্ডের শরীরে। এলিজাবেথ কিছু বলতে যাচ্ছিল, তখনই ওপর থেকে হুড়মুড়িয়ে নেমে আসে ইব্রাত। কোনো কিছু তোয়াক্কা না করে ঝড়ের বেগে ছুটে গিয়ে চাপড়ে ধরল ন্যাশো। ন্যাশো তাল রাখতে না পেরে একটু এলিয়ে গেলেও সামলে নিল নিজেকে। দুহাতে শক্ত করে আগলে ধরল ইব্রাতকে। ফোপাচ্ছে ইব্রাত। আপনি ঠিক আছেন তো? আমি একদম সুস্থ আছি রাত। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ন্যাশো এক হাতে ইব্রাতের মাথায় পরম আহ্লাদে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি এসে গেছি তো, আর কোনো ভয় নেই। কথার ফাঁকে ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই দেখতে পেল লুকাস নাক কুচকে তাকিয়ে আছে তাদের দিকে। পরপরই ন্যাশো ঘাড় ঘুরিয়ে বাদিকে তাকালো, দেখতে পেল রিচার্ড সে নিজেই ভুরু কুচকে তাকিয়ে আছে তাদের দিকে। চোখে মুখে বিরক্তের ছায়া আবছা। ভরকে গেল ন্যাশো, খানিকটা লজ্জাও পেল। শত হোক বস বলে কথা, আর এক মুহূর্ত সেখানে রইল না। ইব্রাতকে কোলে তুলে এক প্রকার দৌড়ে চলে গেল উপরে। লুকাস নিজেও প্রস্থান করলো ভেংচি কেটে। উপস্থিত রইল শুধু রিচার্ড আর এলিজাবেথ। কয়েক কদম এগিয়ে সামনে এসে দাঁড়ালো এলিজাবেথ। আমি জানতাম আপনি আসবেন বলে রিচার্ডের কাছে যেতে চাইলে হাত উঁচিয়ে থামিয়ে দিল রিচার্ড। অন্যদিকে মুখে ঘুরিয়ে গুরুগম্ভীর কণ্ঠে বলল, আসার কথা ছিল তাই এসেছি। থমকে দাঁড়িয়ে রইল এলিজাবেথ। রিচার্ডের কথা যেন শরীরের ভেতর দিয়ে শিরশিরে একটা আগুন ছড়িয়ে দিল। তবুও মুখে এক চিলতে হাসি রেখে ডাইনিং এর দিকে পা বাড়ালো। গলা নিচু করে বলল, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার সার্ভ করছি। আমি খেয়ে এসেছি। রিচার্ডের কাঠের মতো কঠিন কণ্ঠে এলিজাবেথ থমকে দাঁড়িয়ে গেল। আহত চোখে তাকিয়ে বলল, কিন্তু কি? আমাদের তো একসাথে ডিনার করার কথা ছিল। হ্যাঁ ছিল, কিন্তু সবকিছু বদলে গেছে এখন। অনেক কিছুই তো বদলে যায়। রিচার্ড নিরবতাভাবে সিঁড়ির দিকে এগিয়ে গেল। এলিজাবেথ দাঁড়িয়ে রইল নিঃসঙ্গ। চোখের কোণে জল জমে উঠল, কণ্ঠে কেঁপে উঠল, ধীর গলায় বলল, আমি খাইনি আপনার জন্য।
কিন্তু সেই শব্দ রিচার্ডের কানে পৌঁছানোর আগে সে দৃষ্টিসীমা ছাড়িয়ে গেল। অশ্রুগুলো আর বাদ মানল না, গড়িয়ে পড়ল গালবে। দূর থেকে সেই ভাঙা দৃশ্য দেখে ঠোঁটের কোণে বিষ মিষ্টি তৃপ্তির হাসি ফুটল সবিতা বেগমের। এলিজাবেথ আর খেলো না। খাবারগুলো নিঃশব্দে ফ্রিজে রেখে এলিজাবেথ ধীর পেয়ে উপরে উঠে গেল। মাস্টার বেডরুম অর্থাৎ তাদের ব্যক্তিগত কামরায় ঢুকতেই চোখে পড়ল রিচার্ড ফ্রেশ হয়ে বেরিয়েছে। নিচে কালো ট্রাউজার, কাঁধে সাদা তোয়ালে, বুক বেয়ে গড়িয়ে পড়েছে পানির ফোঁটা। এলিজাবেথকে এক পলক দেখেও না দেখার ভান করে ভ্যানিটির সামনে গিয়ে দাঁড়ালো রিচার্ড। তোয়ালেটা গা থেকে ছুঁড়ে ফেললো কাউচে, তারপর চুলে চিরুনি চালাতে লাগলো। এলিজাবেথের ঠোঁট থরথর করে কাঁপতে লাগলো। কান্না চাপা থাকলো না। সে জানে এই উপেক্ষার কারণ সকালের সেই কটু কথা। এগিয়ে গেল রিচার্ডের দিকে। রিচার্ডের হাতটা একটু কাঁপছে, ঠিকভাবে চুল আঁচড়াতে পারছে না, কাঁধের ক্ষতে টান পড়ছে। আমি হেল্প করব? ওর দিকে এক পলক তাকিয়ে রিচার্ড চুপচাপ চিরুনি নামিয়ে রাখলো। বিছানা থেকে একটা বালিশ তুলে নিয়ে কাউচের দিকে হাঁটতে হাঁটতে বলল, নো থ্যাঙ্কস। জীবন সংগ্রামে এলিজাবেথ অনেক অবহেলা সয়ে এসেছে, কিন্তু আজ রিচার্ডের এই ক্ষুদ্র অবজ্ঞা তার সহ্যের সীমা পেরিয়ে গেল। ছুটে গিয়ে পেছন থেকে তার হাত টেনে ধরল। রিচার্ড ঘুরে তাকালো। জলে টলমল করছে এলিজাবেথের চোখ। সরি। ওয়াই? সকালের ব্যবহারের জন্য। আমি আসলে... রিচার্ড কঠিন স্বরে কেটে দিল কথা। রিচার্ড কায়নাত নেভার অ্যাকসেপ্টস অ্যাপোলজি। এবার এলিজাবেথ দু হাতে চেপে ধরল রিচার্ডের হাত। কাঁপছে ঠোঁট, শব্দগুলো কাপা কাপা গলায় বেরোলো। আজ এখানে শুতে হবে না, আপনার কাঁধে ক্ষত। রিচার্ড একটানে হাত ছাড়িয়ে নিল। হঠাৎ টান সামলাতে না পেরে এলিজাবেথ ছিটকে গিয়ে পড়ল বিছানায়। গর্জে উঠল রিচার্ড। রিচার্ড কায়নাত কারোর দয়ার পাত্র না, ওকে? আপনি এমন কেন করছেন? বললাম তো স্যার। কথা শেষ হবার আগেই ফের গর্জে উঠল রিচার্ড। কেমন করছি? মেরেছি? তুই তো গাড়ি করেছি, গাড়ি গালাজ করেছি, জোর করে ছুঁয়েছি, টেনে হিচড়ে বেডে নিয়েছি। প্রতিটি শব্দ যেন বিষবাণ হয়ে বিঁধে গেল এলিজাবেথের হৃদয়ে। চোখের জল এবার থামানো গেল না। রিচার্ড আবারও বলতে থাকে, ফিরবো বলেছিলাম, ফিরেছি। হসপিটালের বেডে নয়, নিজের ঘরে, নিজের জন্য বরাদ্দকৃত জায়গায় শুচ্ছি। আর এখন আমাকে বিরক্ত করো না। ঘুমাবো আমি, আই এম টায়ার্ড। ঘুমের সময় বিরক্ত আমি একদম সহ্য করব না। স্টে অ্যাওয়ে ফ্রম মি, আন্ডারস্ট্যান্ড? বলে উল্টে শুয়ে পড়ল কাউচে। পেছনে চুপচাপ দাঁড়িয়ে রইল এলিজাবেথ। অভিমান, যন্ত্রণার, ভালোবাসার এক বিষণ্ণ মিশেলে নীরবে অশ্রু বিসর্জন দিল কতক্ষণ। রিচার্ড ঘুমিয়ে পড়েছে বুঝতে পেরে নিঃশব্দে এগিয়ে গেল এলিজাবেথ। সাহস আর কান্নার মাঝামাঝি কোথাও এলিয়ে পড়ল তার পাশে। চোখের পাতায় এখনো কাঁপছে আবেগের কম্পন। শরীর একটু পর পর কেঁপে উঠছে ভয়, ভালোবাসা আর অভিমান একসাথে। এলিজাবেথ ধীরে হাত রাখলো রিচার্ডের কপালে। নরম গলায় নিজের ভেতরের শব্দগুলো ছাড়তে ছাড়তে বলল, জানেন, জীবনে আসা সহজ, কিন্তু থেকে যাওয়া তো বড় কঠিন। আমি আপনাকে চাই 2 দিনের সঙ্গী হিসেবে নয়, শেষ নিঃশ্বাসের আগেও চাই। এই নীল চোখ দুটো থাকুক আমার সামনে। তাই আমাকে হতে হবে শক্ত, কঠিন। ফিরিয়ে আনতে হবে আপনাকে সেই আধারের পথ থেকে। পাথরের বুকেও ফুল ফোটাতে হবে। পরিশুদ্ধ করতে হবে আপনাকে আমাদের জন্য, কারণ আপনি শুধুই আমার। আমি কিভাবে আপনাকে সেই অন্ধকারে যাত্রী হতে দিই? চোখের কোনা বেয়ে এক ফোঁটা জল পড়ল রিচার্ডের কপালের কাছে। নিঃশ্বাসের শব্দে জবাব দিল রিচার্ড। নাকি ও নিঃশব্দেই শুনে গেল সব। এলিজাবেথ শুধু জানে এ লড়াই ভালোবাসার, আর সে হার মানবে না। সবাই ভুল বুঝলে বুঝুক। আলতো করে ঝুঁকে এলো এলিজাবেথ। নরম ঠোঁট ছুঁয়ে দিল রিচার্ডের কপালে। এক নিঃশব্দ চুম্বন। কণ্ঠে চাপা কৃতজ্ঞতার কান্না মিশিয়ে বলল, ধন্যবাদ প্রিয় স্বামী, আপন সেজে আঘাত করা মানুষগুলোকে চিনিয়ে দেওয়ার জন্য। ঘরের বাতাস নিঃশব্দে সেই শব্দগুলো বয়ে নিল। আর রিচার্ড, সে হয়তো ঘুমের গভীরে বা হয়তো চুপচাপ শুনেই গেল সব। রিচার্ডের কানের কাছে গিয়ে নিঃশব্দে ফিসফিস করলো এলিজাবেথ, ভালোবাসি স্বামী, খুব ভালোবাসি আপনাকে। ভালোবাসি আমার ইহকালের সঙ্গীকে। ভালোবাসি আমার ভালোবাসাকে। ভালোবাসি আমার একমাত্র অভিভাবককে। ভালোবাসি আমার দুনিয়ার সঙ্গীকে। ভালোবাসি আমার হারানো সন্তানের বাবাকে। ভালোবাসি আমার ভবিষ্যৎ সন্তানের বাবাকে। ভালোবাসি আপনার স্পর্শকে। সব মিলিয়ে ভালোবাসি আপনাকে, খুব করে ভালোবাসি। ভালোবাসার থেকেও ভালোবাসি, ভালোবাসা যতটা তার থেকেও ভালোবাসি। বিশ্বাস করুন, আপনার স্পর্শে বিষ খুঁজে পাই না আমি, পাই শুধুই ভালোবাসা। আমি ভালোবাসি আপনার ছোঁয়াকেও।
কথাগুলো বলে এলিজাবেথ একে একে ঠোঁট ছুঁয়ে দিল রিচার্ডের গালে, কপালে, বাঁকে, চুলে, সব জায়গায় ভালোবাসার পূর্ণতা দিয়ে ভরিয়ে দিল। চোখের পানি ছড়িয়ে পড়ল রিচার্ডের মাথার পাশে, অতঃপর নিচের মাথা রিচার্ডের পাশে রেখে ঘুমিয়ে পড়ল এলিজাবেথ। বাকি শরীর ঠান্ডা ফ্লোরে পড়ে রইল, শুধু হৃদয়ের উষ্ণতা ছুঁয়ে থাকলো রিচার্ডকে। একটুখানি নিঃশ্বাসে নড়ল রিচার্ড, ধীরে ধীরে ফিরে তাকালো। রিচার্ড ঘুমায়নি, সে শুনেছে সব, অনুভব করেছে প্রতিটি শব্দ। রিচার্ড আলতো হাতে এলিজাবেথের কপালের চারপাশে ছড়িয়ে থাকা বেবি হেয়ার সরিয়ে ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করল। আরামে আরাম নেই এলিজান, তাই তো প্রথম দেখাতেই তোকে আমার জন্য হালাল করে নিয়েছিলাম। বিশ্বাস কর, আমার ছোঁয়ায় বিষ নেই, আছে শুধু ভালোবাসা। সাবধানে এলিজাবেথকে কোলে তুলে দাঁড়ালো রিচার্ড, তারপর ওকে নরম বিছানায় শুয়ে দিয়ে ভালোভাবে কম্ফোর্টারে মুড়ে দিল ওকে। পরপর কপালে দীর্ঘ গভীর নিঃশব্দে চুমু এঁকে দিল, আবার ফিরে গেল কাউচে। কিন্তু আর ঘুম হলো না। কানে বাজতে থাকে এলিজাবেথের বলা প্রতিটা বাক্য, চোখে ভাসছে একটাই দৃশ্য, এলিজাবেথ, তার ভালোবাসা, তার ঘর, তার শান্তি। মাঝে কেটে গেছে আরও 2 দিন, কিন্তু বদলায়নি কিছুই। রিচার্ড এখনও আগের মতোই এলিজাবেথকে উপেক্ষা করে চলে। ভোর হতেই বেরিয়ে যায়, ফিরেও খুব রাতে। এক ফোঁটা কথা নাই, একটুও চোখ রাখা নাই। এলিজাবেথ প্রতিদিনই অনেক কিছু করে রিচার্ডের জন্য, না খেয়ে অপেক্ষায় থাকে, প্রিয় খাবার বানায়, তবু প্রতিদিনই শুনতে হয় আমি খেয়ে এসেছি। তারপর নিঃশব্দে ঘুমিয়ে পড়া। এলিজাবেথের শত চেষ্টাও পারছে না রিচার্ডের সেই চাপা অভিমান ভাঙতে। আজ শুক্রবার, ছুটির দিন বলে রিচার্ড ঘুমোচ্ছে একটু বেশি। সেই ফাঁকে এলিজাবেথ ছুটে এসেছে রান্নাঘরে, আছে নিজের হাতের সকল ব্রেকফাস্ট বানাবে রিচার্ডের জন্য। তবে কিচেনে ঢুকে এলিজাবেথ একটু থমকে গেল। সেখানে ইতিমধ্যে উপস্থিত ইব্রাত। কাল রাতে ওদেরও একটা মাঝারি সাইজের সংঘর্ষ হয়েছে। ন্যাশো একটাও কথা বলেনি সারা রাত ইব্রাতের সঙ্গে, তাই আজ ইব্রাত বোনের পথেই হেঁটেছে। রান্নাঘরের আবহাওয়া তাই একটু গরম, একটু ভারী, তবু তার মাঝে একটু করে নরমতা। 2 বোন আজ রান্নায় ব্যস্ত হাতে প্রিয়জনদের পছন্দের পদ রান্না করছে। মুখে চাপা আড্ডা। ইব্রাত রান্না করার কোনো কাজেই দক্ষ না, এলিজাবেথের দেখানো পথ ধরে এগোচ্ছে কোনো রকমে। তোকে বললাম একটু রান্নাটা শিখে আমার সংসার আলোকিত করে দে, তুই শালি মরিচ কাটতে দিয়ে আমার হাতে আগুন ধরিয়ে দিলি। এলিজাবেথ চাপা হেসে ইব্রাতের কাছ থেকে মরিচগুলো নিয়ে নিচে কাটতে লাগলো। ওদিকে ইব্রাতের অবস্থা কাহিল, অল্প কিছু পেঁয়াজ আর মরিচ কাটতে চোখ থেকে পানি পড়ছে। এলিজাবেথ মিটিমিটি হেসে বলল, বিশ্বাস কর বোন, তোর রান্নাটা খুব ভালো হবে। ইব্রাত একের পর এক টিস্যু দিয়ে চোখ মুছতে মুছতে ডোন্ট কেয়ার ভঙ্গিতে বলল, বিশ্বাস তো সেদিনে ভেঙে গিয়েছিল, যেদিন দেখলাম কয়েলের ওপর মশা বসে আছে। ফিক করে হেসে উঠল এলিজাবেথ। তার হাসির শব্দে বিরক্ত হয়ে নাক মুখ কুচকালো ইব্রাত। কিচেন নাইফ হাতে তুলে নিয়ে ঝাঁজ দেখিয়ে রাগ ঢেলে দিল গাজরের ওপর। বেচারা গাজর সেই রাগ সহ্য করতে না পেরে ছিটকে পড়ে গেল দূরে। আবারও হেসে ফেলল এলিজাবেথ, আগের চেয়েও জোরে। ইব্রাত এবার হতাশ, গভীরভাবে হতাশ। মাথা চাপড়াতে চাপড়াতে বলল, ভাগ্যের চাকা নাকি ঘোরে, আমারটা মনে হয় লিক হয়ে গেছে। গাজরও আজকাল ছলনা করে আমার সঙ্গে। হাসতে হাসতে এক হাতে মুখ চেপে ধরল এলিজাবেথ। বোন তুই থাম প্লিজ, পেট ব্যথা উঠে যাচ্ছে আমার। ইব্রাত দীর্ঘশ্বাস ফেলে বলল, অতি শোকে বাপ্পারাজের মতো পাথর হতে চেয়েছিলাম, অথচ দিলদারের মতো কমেডিয়ান হয়ে গেছি। এখন দুঃখের সময়েও সবাই মজা নেয় আমাকে নিয়ে। এলিজাবেথ ঠোঁট কামড়ে হেসে ওঠা আটকালো। গম্ভীর চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, তা এত কষ্ট কিসে শুনি? এক নিমিষে মলিন হয়ে গেল ইব্রাতের মুখ। দৃষ্টি নিচু করে চুপসানো গলায় বলতে থাকে, আমি বাচ্চা নিতে চাই এলিজাবেথ, আমার খুব শখ একটা বাচ্চার, কিন্তু উনি কিছুতেই রাজি হচ্ছে না। বলে আমি এখনো অনেক ছোট, পরে আরও কয়েক বছর পর। এসব নিয়েই তো কাল রাতভর ঝগড়া। হঠাৎ বিষণ্ণ এক সুর বেজে উঠল এলিজাবেথের মনের রাঙিনায়। নিজের সন্তানের কথা মনে হতেই চোখের কোণে জল জমল নিঃশব্দে। ইব্রাত তা টের পেয়ে সঙ্গে সঙ্গে জিভ কেটে বলল, আহ না না, এই সেন্টিমেন্টাল মুডে যাস না প্লিজ। তড়িঘড়ি প্রসঙ্গ পাল্টাতে গিয়ে এলিজাবেথের ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে শিশুসুলভ ভঙ্গিতে বলল, একদম সেন্টিখোরের মতো মুখ বানিয়ে আমাকে ইমোশনাল করে দিস না প্লিজ। আমি এখনো স্বামীর কোলে কার্টুন দেখতে দেখতে ভাত খাই। মন খারাপের মাঝেও এবার হেসে ফেলল এলিজাবেথ। ইব্রাতের দিকে তাকিয়ে বাঁকা হেসে বুড়ো নাচাতে নাচাতে বলল, কোলে বসে শুধু কি ভাতই খাস নাকি আরো কিছু? হুম হুম হুম। আড়ষ্ট হয়ে গেল ইব্রাত। মুখে লালচে আভা ফুটে উঠল। 2 হাতে মুখ চেপে ধরল সে। যা এলিজাবেথ, এসব কি বলিস? তোর মুখে এসব কথা একদমই মানায় না। হেসে হেসে উত্তর দিল এলিজাবেথ,
সঙ্গ দোষে লোহা ভাসে, এই কথাটা আমার জীবনের একমাত্র একাডেমিক সত্যি। ইব্রাত কাছে এসে হালকা করে ধাক্কা দিল এলিজাবেথের কাঁধে। হুম, তার মানে তুইও করেছিস তাই না? অবাক হয়ে তাকালো এলিজাবেথ। করেছি মানে কি করেছি? ওটা কোনটা? যেটা করে স্বামী স্ত্রী। কিরে, স্বামী স্ত্রী? আরে ওটা রাতে যে করে। আরে কি করে রাতে? যেটা করলে শরীর ফ্রেশ লাগে, মাথা ঠান্ডা থাকে। আরে ভাই, কোনটা করলে? যেটা আমি আর তুই দুজনেই করেছি, আজ রাতেও করব। আরে ভাই, কি করলাম সেটা তো বল। যেটা না হলে রাত পার করা যায় না। কি না হলে রাতে পার করা যায় না? বলবি তো তুই? ঘুম। হ্যাঁ? হুম। ভেবাচেকা খাওয়া এলিজাবেথের মুখের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল ইব্রাত। নিজের চিন্তার উপর নিজেই ধিক্কার জানালো এলিজাবেথ। চোখ গরম করে তাকিয়ে আবার কাজে মনোযোগ দিল। চুপচাপ লাজুক অথচ ভেতরে ভেতরে ফোসা এক অগ্নিকণা। রিচার্ডের ঘুম ভেঙেছে কিছুক্ষণ আগে। ঘুম থেকে উঠে এলিজাবেথকে রুমে না পেয়ে খুঁজতে খুঁজতে নিচে এলো। রান্নাঘর থেকে এলিজাবেথের গলার আওয়াজ ভেসে আসছে। চুপচাপ লিভিং এরিয়ায় গিয়ে সোফায় বসে পড়ল রিচার্ড। ম্যাগাজিন পড়ার ফাঁকে ফাঁকে এলিজাবেথকে আর চোখে দেখছিল। কিচেনের ভেতর থেকে দৃশ্য স্পষ্ট দেখা যাচ্ছিল। হঠাৎ ন্যাশো এসে রিচার্ডের পাশে বসে পড়ল। একজনের হাতে পত্রিকা আর একজনের হাতে ম্যাগাজিন থাকলেও দুজনের খাড়া খান ছিল একদম কিচেনের দিকে। দুই বোনের মধ্যে সম্ভবত কিছু একটা নিয়ে ঝগড়া বেঁধেছে। চাপা কণ্ঠ শোনা যাচ্ছিল। ন্যাশো কিচেনের দিকে কান বাড়িয়ে রেখেছে। রিচার্ড নিজেও গভীর মনোযোগ দেওয়ার জন্য হাত থেকে ম্যাগাজিন রেখে দিল। ন্যাশো তা দেখে পত্রিকা রেখে দিয়ে দুই হাঁটুর উপর কোনোই রেখে মনোযোগ দিয়ে কিচেনের দিকে নজর রাখতে থাকে। রিচার্ড কপাল কুঁচকালো ন্যাশোর দিকে তাকিয়ে। পরক্ষণে সে নিজেও ন্যাশোর মতো বসে পড়ল। এবার দুজনেই গভীর মনোযোগে তাদের বউদের মধ্যে কে জিতবে তা দেখছিল। ঠিক যেমন টিভির সামনে বসে খেলা দেখে। হঠাৎ এক পর্যায়ে এলিজাবেথ ধাক্কা মারল ইব্রাতের কাঁধে। ইব্রাত চোয়াল ফাঁক করে ক্ষুব্ধ চোখে তাকালো। এবার নিশ্চয়ই ইব্রাতের পালা। হাত তুলবে এলিজাবেথের উপর। রিচার্ড আর এক মুহূর্ত বসে থাকতে পারল না। চিবুক শক্ত করে তেড়ে গেল কিচেনের দিকে। রিচার্ডের এভাবে চলে যাওয়া দেখে হা হয়ে যায় ন্যাশো। তৎক্ষণাৎ সে ছুটল ঝড়ের বেগে। এলিজাবেথ হাসতে হাসতে কিল বসিয়েছিল ইব্রাতের কাঁধে। ইব্রাত নিজেও পাল্টা আঘাত করতে চাচ্ছিল। ঠিক সেই সময় রিচার্ড প্রাচীর হয়ে দাঁড়িয়ে গেল এলিজাবেথের সামনে। রক্তগরম চোখে তাকালো ইব্রাতের দিকে। ইব্রাত ভ্রুকুটি করল। তবে রিচার্ডের অপ্রত্যাশিত আগমন দেখে ভরকে গেল সাথে সাথে। কিছু বলার চেষ্টা করতে গেল, কিন্তু সে কথা ফসকে যেতে না যেতে ন্যাশো সে এসে ছুটে এসে ইব্রাতকে কাঁধে তুলে নিল। সেই গতিতে এসেছিল, আবার সেই গতিতেই চলে গেল। ন্যাশো জানে রিচার্ডের মেজাজের খবর। এলিজাবেথ কিছুটা হচকায় গিয়ে রিচার্ডের দিকে তাকালো। এটা কি হলো? রিচার্ড এক পলক এলিজাবেথের দিকে তাকিয়ে কোনো শব্দ না করে ফোঁস নিঃশ্বাস ছেড়ে বেরিয়ে গেল। তাজ্জব বনে গেল এলিজাবেথ। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সেখানেই। সেই যে সকালবেলা বেরিয়েছিল রিচার্ড, তারপর আর সারাদিনে একবারও ফেরেনি ম্যানশনে। ফিরল একেবারে রাত 11টায়। সরাসরি গেল নিজের বেডরুমে। ভেতরে অন্ধকার। কপাল কুচকালো রিচার্ড। এলিজাবেথ রুম কখনোই অন্ধকার করে রাখে না। লাইট জ্বালাতেই চোখে পড়ল ড্রেসের সাদা কাজ ঘেরা দরজার সামনে দাঁড়িয়ে এক রমণী। লাল শাড়ি পরা, মাথায় লম্বা ঘুমটা টানা, মুখ ঢাকা। রিচার্ড এক ঝলক তাকালো সেদিকে। হাত থেকে গ্লাভস খুলতে খুলতে গম্ভীর গলায় বলল, ইব্রাত, আমার বউকে রুমে পাঠিয়ে বাইরে থেকে লক করে দিও। শব্দ হতে পারে। মনিটা চমকে উঠল। মুখটা আরো গুমট হয়ে গেল। কিছুক্ষণ নীরব থেকে মিনমিনে গলায় বলল, আমি তো আপনার বউ। রিচার্ড কাজ ঝাঁকাল। ঠান্ডা গলায় বলল, আমার বউ এমন না। তাহলে কেমন? তার বর্ণনা আমার মুখে দেয়া সম্ভব নয়। বেরিয়ে যাও ইব্রাত। আমার বেডরুমে অন্য নারীদের প্রবেশ নিষিদ্ধ। ইব্রাত মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। লজ্জা, ভয়, অপমান মিশে তার মুখ কুঁচকে উঠল। কিছুক্ষণ চুপ থেকে এবার নিচের স্বরে বলল, শুনি না একটুখানি তার বর্ণনা। রিচার্ড হয়তো একরাশ হাসল। গ্লাভস খুলে ক্যাবিনেটের উপর রাখলো। কোমর থেকে বন্দুকটা বের করে ক্যাবিনেটের ভেতর রাখতে রাখতে বলল, আমার রেড উচ্চতায় বেশ, বাকিদের থেকে আলাদা। তার গায়ের গঠনও ভিন্ন, আলাদা, এক ছাদে গড়া। আমার রেড কখনো ডান পায়ে ভর দিয়ে দাঁড়ায় না। তার শাড়ির পার সবসময় মেঝের সঙ্গে লাগে। তার শরীর থেকে একটা মিহি ঘ্রাণ বের হয়, যে ঘ্রাণ আশেপাশে ছড়িয়ে পড়ে, টের পাওয়া যায় নিঃশব্দে। সে দূরে থাকলেও আমি অনুভব করতে পারি তার নিঃশ্বাসের শব্দ।
ইব্রাতের ভিতরে একরাশ ভালো লাগা জেগে উঠল। ধীরে মাথা থেকে ঘোমটা সরিয়ে পেছন ফিরে দাঁড়ালো। রিচার্ডের কথাগুলো তার ভয়ের দেয়াল কিছুটা হলেও ভেঙে দিল। হেসে বলল, আপনি অতটাও খারাপ না ভাইয়া। রিচার্ড কিছু বলল না, শুধু ঠোঁটে এক চেলতে তাচ্ছিলের হাসি ফুটে উঠল। ইব্রাত বেরিয়ে যাচ্ছিল রুম থেকে। হঠাৎ পেছন থেকে রিচার্ড বলে উঠল, আর হ্যাঁ, আমার ওয়াইফকে এক্ষুনি রুমে চাই, অ্যান্ড মাস্ট দরজাটা বাইরে থেকে লক করবে। আমি চাই না শব্দগুলো বাইরে যাক। ইব্রাত থেমে দাঁড়ালো, ঘুরে তাকালো রিচার্ডের দিকে। তার চোখে প্রশ্নের ছায়া, বোঝার চেষ্টা। সরল মনে ধীরে বলল, কিসের শব্দ ভাইয়া? রিচার্ড ঠোঁটে এক নিঃশ্বাস হাসি টেনে বুড়ো আঙুল দিয়ে কপালের কিনারা ছুঁয়ে বলল, রুমে যাও, ন্যাসোকে পাঠাচ্ছি, ও বুঝিয়ে দেবে। আড়ষ্ট ইব্রাত আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। এক দৌড়ে বেরিয়ে গেল সে। রিচার্ড শব্দহীন হাসল, শার্টের বোতাম খুলতে খুলতে গলা উঁচিয়ে ডাকল, রেড। দরজার আড়ালে থাকা এলিজাবেথ চমকে উঠল। এলিজাবেথ আজ প্ল্যান করে এই কাজটা করেছিল। শত চেষ্টা করেও যখন রিচার্ডের সাথে কথা বলতে পারছিল না, তখন থেকেই ঝগড়ার পায়তারা করতে থাকে সে। যদিও আগে থেকেই জানতো রিচার্ড সবটা ধরে ফেলবে, তবে রিচার্ড যে এত তাড়াতাড়ি সবটা ধরে ফেলবে সেটা ভাবেনি এলিজাবেথ। রেড, ভেতরে এসো। রিচার্ডের দ্বিতীয় ডাকে চমকে উঠল এলিজাবেথ। ভাবনার সুতো ছিঁড়ে শুষ্ক ঢোক গিলে মাথা নিচু করে রুমে ঢুকলো সে। ঠিক তখনই পেছন থেকে দরজাটা ঠাস করে বন্ধ করে দিল রিচার্ড। হঠাৎই শক্ত করে চেপে ধরল এলিজাবেথের হাত। কোনো কিছু বোঝার আগেই তাকে টেনে বিছানায় ফেলে দিল। হতভম্ব এলিজাবেথ কিছু বলার আগে রিচার্ড ঝাঁপিয়ে পড়ল তার উপর। রিচার্ডের অর্ধেক শরীর তার শরীরের উপর ঝুঁকে এলো। রিচার্ড এক হাতে চেপে ধরল এলিজাবেথের কোমর, অপর হাতে মুঠ করল তার কবজি। রিচার্ডের চোখে আগুন, কণ্ঠে চাপা রাগ, স্পর্শে হিংস্রতা। স্বামীর ঘরে পরনারীকে পাঠাচ্ছ? যদি আমি ছুঁয়ে দিতাম ওকে। কাপা কণ্ঠে এলিজাবেথ বলল, আপনি যা ভাবছেন আসলেই তেমন কিছু না, বিশ্বাস করুন। রিচার্ড থামেনি। হাতের গতি হয়ে উঠল আরো এলোমেলো, আরো বেপরোয়া। চিবিয়ে চিবিয়ে বলল, আমি যদি ওখানে স্পর্শ করতাম, এখানে করতাম, এভাবেই করতাম, ব্যথা দিতাম, তখন? ব্যথায় মুখ কুচকে উঠল এলিজাবেথের। তবু গলায় কোনো ভয় ছিল না, প্রবল আত্মবিশ্বাসী স্বর। আপনি এমনটা কখনোই করতেন না, আমি জানি। রিচার্ড এক মুহূর্ত থেমে গেল। তার দৃষ্টিতে বিস্ময়। মেয়েটার গলায় এতখানি বিশ্বাস। সরে যেতে চাইলে এলিজাবেথ টেনে ধরল শার্ট। চোখ ভেজা, কণ্ঠ কাঁপা। ভুল করলে বলবেন, শুধরে নিব। তবুও কথা না বলে দূরে সরে যাবেন না প্লিজ, আমি খুব কষ্ট পাই। ক্রোধ তরতরিয়ে চলে উঠল মাথায়। রিচার্ড আর এক মুহূর্ত নিজেকে ধরে রাখতে পারল না। টানতে টানতে এলিজাবেথকে নিয়ে গেল বাথরুমে। বাথটব ভর্তি ঠান্ডা পানির ভেতর মাথা চেপে ধরল রিচার্ড। এলিজাবেথ ছটফট করে নিঃশ্বাস নিতে পারে না, হাত পা ছুটতে থাকে মরিয়া হয়ে। রিচার্ড গর্জে উঠল হিংস্র কণ্ঠে, কষ্ট হয়, খুব কষ্ট হয়। আমারও হয় যখন তোর মুখে কুত্তার বাচ্চাটার নাম শুনি, মাথায় খুন চেপে বসে। শুধু তুই বলে, আর আমি তোকে ছাড়া নিঃস্ব বলেই এখনো মাটির নিচে ঠাঁই হয়নি তোর। হাত পা নীল হয়ে আসছে এলিজাবেথের। সারা শরীর ভিজে ঠান্ডা হয়ে উঠছে। রিচার্ড তখনও ফনা তুলে আছে রাগে। শিথিল হতে থাকে এলিজাবেথের শরীর। এক ঝটকায় এলিজাবেথকে টেনে তুলে বুকের সঙ্গে চেপে ধরল রিচার্ড। এলিজাবেথ হাঁপাতে থাকে, শ্বাস নিতে গিয়ে বড় বড় শব্দ করে। রিচার্ডের বুক খামছে ধরে, শরীর কাঁপছে অবিরাম, প্রতিরোধের শক্তি নেই এক ফোঁটাও। রিচার্ড ওকে নিয়ে বসে পড়ল ঝর্ণার নিচে। পানিতে ভিজে যাচ্ছে দুজনের শরীর। এলিজাবেথ ঘাপটি মেরে লেগে থাকে রিচার্ডের বুকে। মেয়েটা এখনো কাঁপছে। আজকে থেকে পরপুরুষ তো দূরে থাক, আমার বাপের নামও যেন না শুনি তোর মুখে। পুঁতে দিব একদম, নিঃশ্বাস বন্ধ করে দিব। এলিজাবেথ হেসকি তুলে কাঁদছে। ভয়ে আতঙ্কে গলা দিয়ে শব্দই বেরোয় না, শুধু চোখ ভিজিয়ে মাথা নাড়িয়ে চুপচাপ। রিচার্ডের হাতের হিংস্রতা ধীরে ধীরে শান্ত হয়। কান্নার আওয়াজটা তার রাগে জল ঢালে। পীড়া দেয় মেয়েটার কান্না। রিচার্ড হঠাৎ করে এলিজাবেথকে সোজা বসিয়ে তুলে দুহাতে চেপে ধরল তার গাল। পাগলের মতো চুমু খেতে লাগলো পুরো মুখ জুড়ে। ডোন্ট ক্রাই, ওকে? ডোন্ট। তুমি জানো তো, রাগ উঠলে আমি নিজের হুঁশে থাকি না, আমি পাগল হয়ে যাই। আজ যদি আপনার হুঁশ না ফিরতো, তাহলে আমি হয়তো এতক্ষণ 3 হাত মাটির নিচেই থাকতাম, তাই না? রিচার্ড চমকে উঠল। বুকের ভেতর কেমন যেন লাগলো। চোখ বড় হয়ে এলিজাবেথের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর মুহূর্তেই ওর মাথাটা শক্ত করে চেপে ধরল নিজের বুকে। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, তুই কোথাও যাবি না, আমাকে ছেড়ে কখনোই না, পারবি না। আর আমি তোকে কখনোই যেতে দিব না, কোনো দিনও না। দুজন একসাথে রাত করে শাওয়ার নিয়ে বেরোলো। 3 দিন পর আজ আবার নিজ হাতে শাড়ি পরিয়ে দিল রিচার্ড, অসম্ভব যত্ন নিয়ে।
তারপর ওকে কোলে তুলে বাথরুম থেকে বেরিয়ে এলো। সোজা শুয়ে দিল বিছানায়। ওষুধ খেয়ে শরীর ছুঁয়ে দেখলো অস্বাভাবিক গরম এলিজাবেথের শরীর। এলিজাবেথের পাশ ছাড়ল না রিচার্ড। বালিশের গা ঘেঁষে চুপচাপ বসে রইল। এলিজাবেথ তখনও নাক টানছে। চোখাচোখি হতে রিচার্ড ভুঁড়ি উঁচিয়ে গম্ভীর গলায় বলল, নো মোর ক্রাই, ঘুমাও। অভিমানী বিড়ালের মতো মুখ ফিরিয়ে শুয়ে পড়ল এলিজাবেথ। ঠোঁটের কোণে হালকা হাসি খেলে গেল রিচার্ডের। এখনো মাঝে মাঝে ঝাঁকুনি দিচ্ছে এলিজাবেথের গা। মেজাজ ছাড়ালো রিচার্ড। হঠাৎ হেসকা টানে এলিজাবেথকে নিজের দিকে ফিরিয়ে নিল রিচার্ড। শাসিয়ে বলল, ডোন্ট ক্রাই রেড। আর যদি কাঁদো তাহলে এবার কিন্তু কাঁদার মতো জেনুইন রিজন দিব আমি। ইউ নো আই এম এ ব্যাড বয়। দেখো দরজাটাও লকড। কে যেন বুকে কষ্টের ছোঁয়া ছুড়ে দিল। হঠাৎ হুক করে কেঁদে উঠল এলিজাবেথ। রিচার্ড একদম হতচকিত। তড়িঘড়ি করে ওর কান্না থামাতে গেল। ওকে ওকে ওকে, কিছুই করবো না, থামো প্লিজ, বলো কি করতে হবে। চোখে জল নাকে জল এক করে এলিজাবেথ বলল, মেয়েরা কখনো পছন্দের মানুষের ইগনোর সহ্য করতে পারে না। এটা আপনারা ছেলেরা বোঝেন না কেন? আচ্ছা আচ্ছা, আর ইগনোর করবো না। সরি ওয়াইফি, কি করলে ক্ষমা পাবে আমার এই অপরাধী মন? আগের মতো আমার সব শর্ত মেনে চলতে হবে। রিচার্ড দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ওকে, এখন কি? এলিজাবেথ বিছানা থেকে আঙুল তুলল কাউচের দিকে। তাহলে ওখানে গিয়ে শুয়ে পড়ো। থামল রিচার্ড। চোখ বন্ধ করে ঠোঁট চেপে ধরল। পরপর কয়েক দফা হোশ নিঃশ্বাস ছেড়ে এলিজাবেথের মাথার পাশের বালিশটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো। যেতে যেতে পড়ল, ওকে যাচ্ছি। রিচার্ড কাউচে গিয়ে শুয়ে পড়ল। এদিকে এলিজাবেথ মুখটা কমফোর্টারের নিচে লুকিয়ে ফিসফিসিয়ে হেসে উঠল। তার সেই মিটিমিটি হাসি বোধহয় পৌঁছে গেল রিচার্ডের কানেও। অন্ধকারের ভেতর সেও হেসে ফেলল না চাইতেও। বস্তায় ভরা কয়েকটা লাশ পড়ে আছে পায়ের নিচে। বৃষ্টির ফোঁটার মতো ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে বস্তার ছিদ্র ভেদ করে। পাশে একটা বস্তা অস্বাভাবিকভাবে কাঁপছে। স্পষ্টতই ভিতরে কেউ আছে, যে মুক্তির সন্ধানে ছটফট করছে। রিচার্ডের চোখে মুখে হিংস্র ভাব, চিবুকে ক্রোধের ঘন ঘটা। তার হাতের গানের সরু নল এখনো তাক করা রক্তাক্ত বস্তার উপর। এরা জেমসের লোক। জেমস ইতিমধ্যে রিচার্ডের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। কাল রাতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে রিচার্ডের রয়্যাল ক্যাসিনো। সেটারই প্রতিশোধ স্প্রিয়া থেকে এদের মৃত্যু। তবে পাল্টা আক্রমণ করতে পিছুপা হয়নি রিচার্ড। লারাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জেমসরা যেই হোটেলে উঠেছিল, রিচার্ড কাল রাতে সেই হোটেল রুপটপে ব্লাস্ট করায়। এখন জেমস লুকিয়ে আছে লারাকে নিয়ে। নিশ্চয়ই আড়ালে থেকে রিচার্ডকে ধ্বংসের নতুন কোনো ফোন দিয়াছে। পাহাড়ে আজ তীব্র বাতাসের ছোবল। রিচার্ডের চুল উঠছে এলোমেলো, দৃষ্টি স্থির ও শীতল। তার চারপাশে সারি সারি কালো পোশাকের গার্ড। একজনের ছাতা ধরে রেখেছে মাথার ওপর। আকাশ ভরে আছে ঘন মেঘে। যে কোনো মুহূর্তেই সবকিছু ছিঁড়ে পড়তে পারে নিচে। গুটি গুটি বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে রক্তস্নাত মাটিতে। রিচার্ড ঠান্ডা চোখে তাকিয়ে শেষ গুলিটা চালালো কাঁপতে থাকা বস্তার দিকে। মুহূর্তেই নিস্তব্ধতা যেন শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকলো। গার্ডরা বস্তাগুলো টেনে হিঁচড়ে পাহাড় থেকে নিচে ফেলে দিচ্ছে, যেন একটি একটি করে অপরাধের দলিল নিঃশব্দে হারিয়ে যাচ্ছে অতলে। এমন সময় এক গার্ড এগিয়ে এসে ফোন ধরল রিচার্ডের কানে। আজ ভোরেই ফাইনাল হবে একটি গোপন চুক্তি। কোটি কোটি টাকা ড্রাগ চালান হবে ইতালি থেকে লাস ভেগাসে। রিচার্ড এখন বাংলাদেশে থেকে ইতালির সবকিছু নিয়ন্ত্রণ করে। ফোনে কথা বলে গাড়ির দিকে এগোতে থাকে রিচার্ড। ফোন অন করে ম্যানশনের সিসিটিভি ফুটেজে ঝলক চোখ বুলিয়ে নেয়। হঠাৎ থেমে যায় পা, বুড়ুকুচকে ওঠে প্রশ্নে। পর মুহূর্তে তা মিলিয়ে গিয়ে কপালের পাশে নীল রক্তনালীগুলো দগদগ করে চলে ওঠে। নিঃশব্দ অগ্নিগর্ভ প্রস্তুত হয় এক নতুন বিস্ফোরণের। রিচার্ডের ম্যানশনটি এক দুর্গা সদৃশের মতো নির্মাণ করা হয়েছে। স্বাধীন আকাশের নিচে দাঁড়িয়ে থাকা এক বিরাট স্থাপনা। তবে তাদের বেডরুমের সঙ্গে লাগোয়া একটি সুবিশাল টেরেস রয়েছে, যেখানে সারি সারি ফুলের গাছগাছালি বিস্তৃত হয়ে আছে। টেরেসের এক কোণে বসে আছে এলিজাবেথ। আগুনের শিখা তার সামনে জ্বলছে। আগুনের উপর হাত রেখে মিটিমিটি হেসে তাপ ছড়িয়ে দিচ্ছে গা জুড়ে। ঠোঁটের কোণে দোলা দিচ্ছে এক রহস্যময় হাসি। আজ থেকে অদ্ভুত খুশি মনে হচ্ছে। হঠাৎ করে এক অদৃশ্য হ্যাসকাটানে উঠে দাঁড়িয়ে গেল। প্রথমে খানিকটা চমকালেও তৎক্ষণাৎ নিজেকে সামলে নেয়। মুখের হাসিটুকু অটুট। তার কবজি শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে আছে রিচার্ড হিংস্র মুখে। তীব্র রাগে চোখের নীলমণির পাশে সাদা অংশ রক্তিম লাল। রাগে ফুঁসছে। কি করছো তুমি? এলিজাবেথের মুখে কেমন এক নিষ্পাপ বিস্ময়, যেন কিছুই বোঝে না, জানে না। স্বাভাবিক স্বরে বলে ওঠে, কি করছি দেখতে পারছেন না? তাপ নিচ্ছি। রিচার্ড চিবিয়ে চিবিয়ে বলল, কি এইগুলো?
এলিজাবেথ একবার নিচে জ্বলতে থাকা কাগজগুলোর দিকে তাকালো, তারপর চোখে এক চঞ্চল প্রশান্তি নিয়ে বলল, ও এগুলো কাগজ রুম পরিষ্কার করতে গিয়ে পেলাম, ভাবলাম দরকার নেই তাই পুড়িয়ে দিয়েছি। এই ঠান্ডায় একটু উষ্ণতা দরকার ছিল। বাপরে বাপ, যা ঠান্ডা পড়েছে আজ। রেড, রিচার্ডের হুঙ্কারে কেঁপে উঠল চারপাশ। এলিজাবেথও একটু থমকালো, কিন্তু ভয় পেল না। চোখে তার খেলে যাচ্ছে এক রহস্যময় হাসির ঝিলিক। রিচার্ড দাঁতে দাঁত চেপে রুষ্ট কণ্ঠে বলল, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া এখানে কত কোটি কোটি টাকা ডিল ছিল? বিস্ময় যেন আকাশ ছুঁয়ে যায়। এলিজাবেথ চোখ বড় বড় করে বলে ওঠে, আপনার এত বড় ক্ষতি! আল্লাহ, ইন্নালিল্লাহ! কি বলেন স্বামী, আপনার এত বড় ক্ষতি করে ফেললাম? রিচার্ডের চোয়াল ক্ষোভে মটমট করছে, দৃষ্টি তীক্ষ্ণ জ্বলন্ত। এলিজাবেথ মাথা নিচু করে প্রায় বিনীত কণ্ঠে বলল, আমি তো ভেবেছিলাম এগুলো ক্ষতিকর কিছু, পাপের গন্ধ পাচ্ছিলাম, তাই পুড়িয়ে দিয়ে আমার ঘর পাপমুক্ত করলাম। ভুল কিছু করে ফেলেছি কি মাই ডিয়ার ক্রিমিনাল হাজবেন্ড? রিচার্ড দাঁতে দাঁত পিষে নিজেকে ধরে রাখার প্রাণপণ চেষ্টা করছে। সে জানে এই মুহূর্তে নিজের ক্রোধ একটুও ছাড় দিলে তার পৈশাচিক রূপ ফেটে পড়বে। এলিজাবেথের ঠোঁটে খেলল এক কুটিল হাসি, চোখে একরাশ বিদ্রুপ নিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো রিচার্ডের দিকে। দূরত্বটুকু ঘুচিয়ে পায়ের তালুতে ভর দিয়ে দুহাতে জড়িয়ে ধরল রিচার্ডের কাঁধ। ঠোঁট চুই চুই করে কানের পাশে ফিসফিসিয়ে বলল, স্ত্রী হয়ে স্বামীর কিছু টাকা জ্বালিয়ে নিজেকে উষ্ণ করে কি খুব বেশি পাপ করে ফেলেছি আমি? বাঁকা হাসল রিচার্ড। অতর্কিতে আঁকড়ে ধরল এলিজাবেথের কোমর। সে নিজেও ঝুঁকে এলো। এলিজাবেথের ঠোঁট চুই চুই করে ফিসফিসিয়ে বলল, এই মুহূর্তে আমারও যে বড্ড উত্তাপের দরকার। স্বামী হয়ে স্ত্রীর সর্বাঙ্গ জ্বালিয়ে উষ্ণ হলে কি শর্তভঙ্গ হবে? হকচকিয়ে যায় এলিজাবেথ। হাঁসফাঁস করে ওঠে, চেষ্টা করে নিজেকে ছাড়িয়ে নিতে, কিন্তু রিচার্ডের বাঁধন কঠিন, সহজে ছাড়ে না। হ্যাঁ হ্যাঁ, ভঙ্গ হবে। স্ত্রীর অনুমতি ছাড়া ছুলে পাপ হবে, খুব পাপ হবে। আমি তো ছিলামই পাপী, আজ না হয় একটু বেশি করে পাপ করলাম। খুব করে পাপ করতে ইচ্ছে করছে। লজ্জায় রাঙা হয়ে উঠেছে এলিজাবেথের গাল। সে মসরাতে থাকে, মুক্তির চেষ্টা করে। হঠাৎ কিভাবে যেন হুট করে বলে ওঠে, আচ্ছা তাহলে আমি একটু প্রিপারেশন নিয়ে আসি, কেমন? প্রিপারেশন মানে? হ্যাঁ, অনেক প্রিপারেশন নিতে হয়। আপনি রুমে যান, আমি এক্ষুনি আসছি। নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে চলে গেল এলিজাবেথ। হতবাক রিচার্ড স্রেফ দাঁড়িয়ে রইল কপাল কুঁচকে। ধোঁয়াটে আগুনের আলোয় বুঝে উঠতে পারল না সে হারল না, কেবল আরও এক দফা খেলায় জড়ালো। এলিজাবেথ ছুটে গেল কিচেনে। ফ্রিজ খুলে একটা বোম্বাই মরিচ খুঁজে পেতেই ঠোঁটের কোণে ফুটে উঠল এক রহস্যময় হাসি। ধোঁয়াতে মুখ চাপা দিয়ে নিঃশব্দে হেসে পড়ল। ওদিকে রিচার্ড রুমে গিয়ে জামা কাপড় বদলাচ্ছিল। শার্টের বোতাম খুলতে খুলতে দরজায় কড়া নাড়ার শব্দ। গ্রীবা ঘুরিয়ে পেছনে তাকালো রিচার্ড। দাঁড়িয়ে এলিজাবেথ, ঠোঁটে ইঙ্গিতপূর্ণ হাসি, চোখে অদ্ভুত তৃপ্তি। শাড়ির আঁচলটা নিখুঁতভাবে তোলা কাঁধে। গলা শুকিয়ে এলো রিচার্ডের। ধীরে ধীরে এলোমেলো পায়ে এগিয়ে এলো এলিজাবেথ। রিচার্ড যেন নিঃশ্বাস নিতে ভুলে গেল। দুর্বল অনুভূত হলো নিজেকে। এলিজাবেথ এক ঝলকে তাকিয়ে লাজুক হেসে বলল, তো শুরু করা যাক। জবাব না দিয়ে সে দুহাতে রিচার্ডের কলার টেনে নিল নিজের দিকে। মুখটা আরো কাছে এনে ঠোঁটের ফাঁকে ফিসফিস করে বলল, বি জেন্টল। মেবি আই কান্ট। ফিসফিস করলো রিচার্ড। সঙ্গে সঙ্গে কামড়ে ধরল এলিজাবেথের ঠোঁট। ঠোঁটের ভাঁজে ঠোঁট অগ্রসর হতেই হঠাৎ থমকে গেল রিচার্ড। একটা প্রচণ্ড ঝাঁজ ছড়িয়ে পড়েছে পুরো মুখ জুড়ে। চোখে মুখে আগুন জ্বলছে যেন। রিচার্ড টের পায় এলিজাবেথ মিটিমিটি হাসছে। তাকিয়ে দেখল ওষ্ঠ এখনও রিচার্ডের আয়ত্তে থাকলো। এলিজাবেথের চোখে এক অদ্ভুত উচ্ছ্বাস। মুহূর্তে মস্তিষ্ক ছক কেটে গেল। বুঝে গেল সবটা। এলিজাবেথকে অবাক করে দিয়ে সরে এলো না রিচার্ড, বরং তার ওষ্ঠ আরও গভীরে ঢুকে গেল। হতভাগ এলিজাবেথ। ধাক্কাতে লাগলো রিচার্ডের বুকে, কিন্তু রিচার্ড অচল। ঝাঁঝে রিচার্ডের গাল বেয়ে পানি পড়ছে, নাক লাল হয়ে আছে, তবুও ছাড়ছে না। একসময় ঝাল ছড়িয়ে পড়ে এলিজাবেথের মুখেও। চোখ দিয়ে পানি পড়তে থাকে অঝরে। ফর্সা মুখ রক্তিম বর্ণ ধারণ করে মুহূর্তে। সে কাঁদছে, ছটফট করছে, তবুও ছাড়ে না রিচার্ড। সে যেন ছলকলায় প্রতিশোধ নিচ্ছে, তার নিজের ভাষায়। এলিজাবেথ খুব ভালো করেই বুঝতে পারে আজ সে নিজের ফাঁদেই জড়িয়ে পড়েছে। সময় পেরিয়ে যায়, তবুও রিচার্ড থামে না। তার যেন মিটে না তৃপ্তি। কানের লতি পর্যন্ত লাল হয়ে গেছে ছালে। এদিকে নিঃশ্বাস কমে আসে এলিজাবেথের। একটা সময় নিজের মর্জি মতো ছাড়ল রিচার্ড। এলিজাবেথ হাঁপাতে থাকে, রুম জুড়ে পাগলের মতো কিছু খুঁজতে থাকে।
মাথা ঘুরছে, চোখের সামনে ঝাপসা সাপ। ছুটে গিয়ে ক্যাবিনেট খুলে একটা চকলেট বের করে খেতে শুরু করে। ওগুলো রিচার্ডই এনেছিল তার জন্য। রিচার্ড সরাসরি যত্ন দেখাতে না পারলেও এহেন অনেক কিছুই করে থাকে এলিজাবেথের জন্য। এইসব ছোটোখাটো জিনিসে সে পরোক্ষ আদর লুকিয়ে থাকে, সেটাও এলিজাবেথ অনুভব করতে পারে। চকলেট খেয়েও ঝাঁজ কমছে না। পা ছুঁড়ে ছুঁড়ে ছটফট করতে থাকে এলিজাবেথ। অদ্ভুত শব্দ করছে। আর রিচার্ড পাশেই দাঁড়িয়ে চুপচাপ, চোখ দুটো এখনও রক্তিম। এক গ্লাস নয়, পুরো জগ ভর্তি পানি খেয়ে কিছুটা শান্ত হলো এলিজাবেথ। হুঁশ ফিরতেই তাকালো রিচার্ডের দিকে। রিচার্ডের চোখে তাকাতে এক ধাক্কায় অনুশোচনায় ভরে উঠল তার ভেতর। এলিজাবেথ একটা চকলেট এগিয়ে দিল রিচার্ডের দিকে। রিচার্ড হাসলো একটু বাঁকা করে। কিছু না বলেই ওয়াশরুমের দিকে পা বাড়ালো। রিচার্ড শাওয়ার নিয়ে বেরোতেই দেখতে পেল এলিজাবেথ প্লেট হাতে দাঁড়িয়ে। রিচার্ড সেদিকে এক ঝলক তাকিয়ে হাঁটতে হাঁটতে টেরেসে গেল। এলিজাবেথ ডাকলো গম্ভীর স্বরে, এদিকে আসুন। কেউ এলো না। না কোনো জবাব এলো। এলিজাবেথ আবারও ডাকলো, স্বামী। জবাব নেই। এলিজাবেথ চেঁচালো, ক্রিমিনাল হাজবেন্ড। রিচার্ড ঠোঁট কামড়ে হেসে রুমে এলো। তোয়ালে কাউচের উপর ছুঁড়ে দিয়ে মিররের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে থাকা অবস্থায় বলল, কি ব্যাপার, খুব যেমন স্বামী ভক্ত হয়ে গিয়েছো, প্রেমে পড়ে গেলে নাকি আবার? মুখ বাঁকালো এলিজাবেথ। কি করব, স্বামী তো এতদিন স্বীকৃতি দেয়নি, তাই এখন বর্তমান আর পূর্বের সব একসাথে পুষিয়ে নিচ্ছি। অদৃশ্য হাসলো রিচার্ড। চুল আঁচড়ালে ক্যাবিনেটের দিকে আগাতেই বাধা পায়। একটা কোমল পেছন থেকে টেনে ধরেছে। রিচার্ড পিছু ঘুরল। এলিজাবেথ রিচার্ডকে টেনে বেডে বসিয়ে দিল। নিজেও বসলো পাশে। এক চামচ পায়েস তুলে ধরলো রিচার্ডের সামনে। রিচার্ড অবাক, সাথে বিস্মিত, তবে মুখ ঘুরিয়ে নিল। আমি সুইট খাই না। খেতে হবে। বললাম তো খাই না। বললাম তো খেতে হবে। রেড, আমাকে জোর করবে না। আমার উপর কারোর হস্তক্ষেপ আমি পছন্দ করি না। আপনি পছন্দ করার কে? আমার হক আছে আমার স্বামীকে জোর করার। চুপচাপ খান, নইলে কিন্তু চাচার বাড়ি চলে যাব। চকিতে ভুরু কুচকে রিচার্ড তাকালো এলিজাবেথের দিকে। এলিজাবেথ এখনো জানে না তার চাচার মৃত্যুর কথা। রিচার্ড জানাতে চাচ্ছে না এই মুহূর্তে। রিচার্ড এবার গুরুগম্ভীরতা ছেড়ে ঠান্ডা গলায় বলল, মিষ্টি জাতীয় খাবার পছন্দ না। এলিজাবেথ শয়তানি হাসি দিল। পায়েসের ভাটিটা উপরে তুলে কয়েকটা উড়ন্ত চুমু দিল ভাটিতে। হতবাক রিচার্ড। এলিজাবেথ খিলখিলি হেসে বুড়ো নাচাতে নাচাতে বলল, এখন? রিচার্ড না চাইতেও মৃদু হেসে ফেলল। তবে বরাবরের মতো সেটা ছিল অদৃশ্য। সে চুপচাপ হাঁ করল। এলিজাবেথ সঙ্গে সঙ্গে মুখে পুরে দিল চামচ। প্রতিশোধ নিচ্ছ? এলিজাবেথ নিরুদ্বেগ। আরেক চামচ রিচার্ডের মুখে তুলে দিয়ে বলল, কিসের? তোমাকে দেয়া কষ্টের। ধরে নিতে পারেন তাই। এখন আমি তো আর আপনার মতো মেরে দূরে সরিয়ে দিয়ে কষ্ট দিতে পারবো না। আমি মেয়ে মানুষ তো, তাই এভাবেই শোধ তুলছি। কাঁদুচিয়ে হাসল রিচার্ড। গুড, তবে আইডিয়াটা খারাপ ছিল। মুয়ে গেল এলিজাবেথ। পরের বার থেকে অ্যাডভান্স কিছুটাই করব। রিচার্ড আর চোখে তাকালো এলিজাবেথের দিকে। তবে এসবের চক্করে যদি বইয়ের হাতে খাওয়া যায় তবে মন্দ হয় না। ফিসলে হাসলো এলিজাবেথ। হঠাৎ করে মায়া ভরা দৃষ্টিতে চাইল রিচার্ডের দিকে। চোখে চোখ রেখে নিদারুণ অঙ্গীকারে বলল, আজ থেকে রোজ আমি আপনাকে খাইয়ে দিব, আর একবেলাও আপনাকে নিজের হাতে খেতে হবে না। রিচার্ড কিছুটা আশ্চর্য হলো এলিজাবেথের এরূপ আচরণে। ভরাট গলায় জিজ্ঞেস করল, হঠাৎ এত পরিবর্তন? আরেক চামচ মুখে তুলে দিয়ে এলিজাবেথ সাবলীলভাবে প্রত্যুত্তর করল, ও মা, আপনিই তো সেদিন বললেন, নেশার ঘরে বলেছিলেন আপনি নিজের হাতে খেতে পারতেন না। কত বছর ধরে পেট ভরে খান না। তৎক্ষণাৎ রিচার্ডের চেহারার রং বদলে গেল। নত দৃষ্টি নিবিষ্ট করে রাখে। এলিজাবেথ তা লক্ষ্য করে কথার সুর পাল্টে ফেলে সাথে সাথে, ঝাল কমেছে? রিচার্ড নিশ্চুপ মাথা নাড়ালো উপর নিচ। এলিজাবেথ উষ্ণ দৃষ্টিতে তাকালো রিচার্ডের দিকে। এই শক্তগুছের মানুষটার ভেতরেও কত চাপা কষ্ট, অথচ লোকটা সেসব প্রকাশে ব্যর্থ। হৃদয়হীনের মতো বুক ভুলিয়ে বলে যায় তার কোনো কষ্ট নেই, সে পাথর। তবে ঠিকই অতীতের কথা উঠতেই মানুষটার চেহারার রং পাল্টে গেল নিমেষে। ঠিক যেভাবে এই বাড়ির রং পাল্টে দিয়েছি, ঠিক সেভাবেই একদিন আপনার জীবনের রং পাল্টে দিব। রিচার্ড দৃষ্টি ফিরিয়ে তাকালো এলিজাবেথের দিকে। কথার পারদে ফিসলে হেসে বলল, তুমি ঠিক ততটুকুই করতে পারছো যতটুকু আমি করতে দিচ্ছি। সামান্য কিছু কাগজ পুড়িয়ে ভেবে বসো না যা ইচ্ছে পারবে। আপনার ইচ্ছেতেই যখন এত কিছু হলো, তাহলে বাকিগুলো আপনার ইচ্ছেতেই হবে।
রিচার্ডের চোখে চোখ রেখে কোনো জড়তা বা সংকোচ ছাড়াই স্পষ্টভাবে বলল এলিজাবেথ। রিচার্ডও একঘুয়ে অনড় দৃষ্টিতে তাকিয়ে রইল এলিজাবেথের চোখে। দুটি গভীর দৃষ্টি এক বিন্দুতে মিলল। সক্রিয়তা হারিয়ে এক স্রোতে ভেসে গেল তারা। অলিন্দের গোপন অনুভব যেন হঠাৎই উতলে উঠল চোখে। রিচার্ডের উষ্ণ হাতে নিঃশব্দে ছুঁয়ে এলিজাবেথ রাখল নিজের হাত। শীতল শিহরণ বেয়ে উঠল এলিজাবেথের শরীর জুড়ে। রিচার্ড হালকা হাসিতে হিসিয়ে বলল, এটা ঠিক ততটা মিষ্টি না, আমার তো তার চেয়ে বেশি চাই। রিচার্ডের চোখে যেন সমুদ্রের নীল গভীরতা। সেখানে ডুবে গিয়ে এলিজাবেথ জবাব দিল ধীরে, তার চেয়েও বেশি মিষ্টি কি করে হয়? টেস্ট করে দেখিয়ে দিচ্ছি। বলেই রিচার্ডের হাত চঞ্চল হয়ে ছুটে এলিজাবেথের গ্রীবায় এক ঝটকায় কাছে টেনে এনে ঠোঁট ছোঁয়াতে যাবে এমন সময় মিউ মিউ মাফি এসে হাজির। হয়তো মায়াকে খুঁজে পাচ্ছে না। এলিজাবেথ হঠাৎ ছিটকে সরে যায়। বিরক্ত রিচার্ড চোখ রাঙায় মাফির দিকে। এলিজাবেথ একগাল হাসি নিয়ে মাফিকে কোলে তুলে নেয়। রোমান্টিক মুহূর্তে বাধা পড়ায় রিচার্ডের মেজাজ খারাপ হয়ে যায়। সে এগিয়ে গিয়ে বেডসাইড ড্রয়ার খুলে সিগারেট বের করে ধরায়। এদিকে এলিজাবেথ মাফির মাথায় হাত বুলিয়ে আদর করতে করতে বলে, ভাবছি আর একটা বাচ্চা অ্যাডপ্ট করব। এখন এরা স্বামী স্ত্রী তো কাউকেই পাত্তা দেয় না। সিগারেটের ধোঁয়া শূন্যে ভাসিয়ে রিচার্ড গম্ভীর কণ্ঠে জবাব দেয়, অ্যাডপ্ট কেন? চলো আমি একটা দিচ্ছি। বিড়ালের বাচ্চার কথা বলেছি, শুয়োরের না। রিচার্ডের দৃষ্টি তীর্যক বেগে ছিটকে গেল এলিজাবেথের দিকে। বিস্ময়ের ঘোরে চমকে উঠে চেঁচিয়ে উঠল, কি? আমি শুয়োর? ফিক করে হেসে ফেলল এলিজাবেথ। এই সুযোগে মাফি তো কোল থেকে লাফ দিয়ে পালিয়ে গেল। ওর এখন স্ত্রীকে খুঁজে বের করা দরকার। রাত গভীর হচ্ছে, আর এই সময়ে স্ত্রীর ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা সে বুঝে গেছে। শুধু গুরুত্বপূর্ণ ভূমিকা অপরিসীম। এলিজাবেথ হাসতে হাসতে এগিয়ে এলো রিচার্ডের দিকে। কাছে যেতেই হঠাৎ থমকে দাঁড়ালো, অবাক হলো। আর সিগারেটের গন্ধটাই একটু ঘেন্না লাগছে না, বরং অদ্ভুত এক মিষ্টি টান যেন মিশে আছে ধোয়ার ভেতর। আপনি কি ব্র্যান্ড বদলেছেন? আজ তো একটু সাফোকেট লাগছে না? নাম কি এই ব্র্যান্ডের? রিচার্ড মাথা নেড়ে জানালো, হ্যাঁ সে বদলেছে, এলিজাবেথের জন্যই। সে জানে সিগারেট ছাড়তে পারবে না, তবে স্ত্রীকে কষ্ট দিতেও রাজি না। তাই নিজের অভ্যাসে বদল এনেছে। একটা গভীর টান দিয়ে ধোয়া ছাড়ল রিচার্ড সরাসরি এলিজাবেথের মুখের দিকে। সভরানি ব্ল্যাক রাশিয়ান। ধোয়ার কুণ্ডলীর ভেতর দাঁড়িয়ে এলিজাবেথ অপলক তাকিয়ে রইল রিচার্ডের দিকে। আজ প্রথমবার সিগারেট খাওয়া মানুষটার মধ্যে এক অন্যরকম গাঢ় আকর্ষণ খুঁজে পেল সে। লোকটার সবকিছুতেই কেমন অন্যরকম ভাবসাব মিশে থাকে সবসময়। সে মুগ্ধতা মিশ্রিত স্বরে বলে উঠল, আপনাকে খুব অ্যাট্রাকটিভ লাগছে। আজ ভোরের ড্রাগসের ডিলটা বাতিল হয়ে গেছে, কারণ তার ঘরের কর্তী ডিলের সব ডকুমেন্টস পুড়িয়ে শীত নিবারণ করেছে। ফলে রিচার্ড আর বেরোয়নি। কোটি কোটি টাকা লোকসান হলেও শান্ত রয়েছে রিচার্ড। ল্যাপটপে কিছু জরুরি কাজ ছিল, কাউচে অসহায়ে সেগুলো নিয়েই ব্যস্ত আপাতত। এ সময় এলিজাবেথ গান গাইতে গাইতে রুমে ঢুকলো। হঠাৎ যেন মেয়েটার সমস্ত লজ্জা উধাও। রিচার্ড একবার আর চোখে তাকালো। ভ্যানিটির সামনে দাঁড়িয়ে এলিজাবেথ হাতে লোশন মাখছে, ঠোঁটে হালকা গুনগুনানি। রিচার্ড গলা খাকারি দিল, এভাবে রুমের ভেতর পেট ভর করে ঘোরাফেরা করার কোনো মানেই হয় না। এখানে সিরিয়াস হওয়ার জন্য কেউ বসে নেই, আমার যথেষ্ট কাজ আছে। এলিজাবেথ ভুরু কুঁচকে পেছন ফিরল। আমি মাংসের টুকরো না, আপনি কুকুর। মানে? আমি তো আর কোনো মাংসের টুকরো নই যে কুকুরের সামনে ঘুরলেই জিভ দিয়ে লালার বন্যা বইবে। রিচার্ডের ছোট্ট একটা কিঞ্চিত বেরিয়ে এলো। বাই এনি চান্স তুমি কি আবারও আমাকে কুকুর বললে? এলিজাবেথ ঠান্ডা গলায় জবাব দেয়, আপনি যদি আমাকে মাংসের টুকরোর চোখে দেখে থাকেন তাহলে অবশ্যই, না হলে কখনোই না। রিচার্ডের চল শক্ত হয়ে উঠল। এখন কিন্তু দেখিয়ে দেব। এলিজাবেথ ভীত অভিনয় করে বলল, কি দেখিয়ে দেবেন শুনি? ধৈর্য আর কন্ট্রোল কাকে বলে? ও রিয়েলি? এলিজাবেথ চোখ মিশল ঠাট্টার ভঙ্গিতে। হয়ে যাক তবে একটা ম্যাচ। তড়িঘড়ি করে সোজা হয়ে বসে রিচার্ড, তবে এলিজাবেথের কথা শোনা মাত্রই থমকালো। ম্যাচ? হ্যাঁ ম্যাচ। মানুষ ম্যাচ খেলে জেতে, আর আমরা জিতে ম্যাচ শুরু করব। না গেলে জিতবো কি করে? হ্যাঁ, সহ্য করে ধৈর্য ধরে। যদি আপনি টিকতে পারেন তাহলে আজকে ম্যাচ ফাইনাল। রিচার্ড চোখ সরু করে তাকালো। তাহলে শুরু করা যাক। এলিজাবেথ মুস্কি হাসল। ঠিক আছে স্বামী, আমার স্বামী ক্রিমিনাল স্বামী।
রিচার্ড আবারও নিজেকে কাজে ডুবিয়ে রাখার চেষ্টা করলো। এলিজাবেথ পাশে এসে বসলো, গুনগুনিয়ে ওঠা সুরে তার উপস্থিতি জানান দিল। একদম ঘেঁষে বসলো, যেন নিঃশ্বাসও ভাগ করে নিতে চাইছে। রিচার্ড চোখ নামিয়ে রাখে, সমস্ত ইন্দ্রিয় কাজে কেন্দ্রীভূত রাখার প্রাণপণ চেষ্টা চালায়। হঠাৎ এলিজাবেথের আঁচল যেন অনিচ্ছায় খুলে পড়ল রিচার্ডের উরুর ওপর। চমকে উঠল রিচার্ড, তাকিয়ে দেখলো এলিজাবেথের মুখ। সে যেন কিছুই বোঝেনি, অবুঝ মুখে তাড়াতাড়ি আঁচল তুলে কাঁধে গুজে নিল। রিচার্ডের গলা শুকিয়ে আসে, নিজেকে শুটিয়ে নিয়ে একটু দূরে সরে বসলো এলিজাবেথের কাছ থেকে। ঠিক সেই মুহূর্তে এলিজাবেথের পা এসে পড়ল রিচার্ডের পেটের ঠিক নিচে। রিচার্ডের দেহে এক অজানা কম্পন ছড়িয়ে গেল, একরাশ আবেগ জমে উঠল ভেতরটায়। চোখ সরু করে তাকালো এলিজাবেথের পায়ের দিকে। এলিজাবেথ ততক্ষণে রিচার্ডের ধোঁয়াটে দৃষ্টি লক্ষ্য করে ঠোঁট কামড়ে হাসলো। ধীরে ধীরে শাড়ি টানতে শুরু করলো, একটু একটু করে হাঁটু অবধি তুলে আনলো, যেন প্রতিটি ইঞ্চি খোলার সাথে সাথে খুলে যাচ্ছে আরেকটা পরত। দৃষ্টি ধীরে ধীরে বদলে যায় রিচার্ডের। চোখে আর কাজের চাপ নেই, আছে কেবল অজানা আতঙ্ক আর প্রলোভনের দোলা। ভেতরটা শুকিয়ে আসে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। একের পর এক ঢোক গিলে যায়। এলিজাবেথ তৃপ্ত এক হাসি হেসে এগিয়ে আসে, ঠিক যেমনভাবে সাপ লতিয়ে উঠে নীরব নিশ্চিত লিপ্তে। রিচার্ডের দুই উরুর মাঝখানে নিজের হাঁটু গেঁথে বসে পড়ে এলিজাবেথ। একটানে ল্যাপটপ ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে, অর্ধেক শরীর রিচার্ডের উপর ফেলে ঝুঁকে পড়ে তার দিকে। ঘাম ঝরে রিচার্ডের কপাল বেয়ে, হাত কাঁপে টুকটুকে। এলিজাবেথ ধীরে বোতাম খোলে রিচার্ডের শার্টের, একটা তারপর আরেকটা। ঘরের বাতাস ভারী হয়ে আসে রিচার্ডের নিঃশ্বাসে, কামনার ঝড় গিলে নেয় তার অবশ মন দেহ। এলিজাবেথ এবার আলতো করে হাত রাখে রিচার্ডের উন্মুক্ত ঢেউ খেলানো বুকে। রিচার্ডের হৃৎপিণ্ড যেন বুকে কাঁপছে আর যুদ্ধ করছে। চোখে চোখ রেখে জিজ্ঞেস করে এলিজাবেথ, অনুভব করতে পারছেন কিছু? সেই মুহূর্তে রিচার্ড নিজেকে ধরে রাখতে পারল না, এক ঝটকায় এলিজাবেথকে ঘুরিয়ে নিজের কোলে ঘুরিয়ে বসায়। কিছু অনুভব করতে একটা অজানা অনুভবে শিউরে ওঠে এলিজাবেথ। চমকে রিচার্ডের বুকে খামছে ধরে। রিচার্ড ঠোঁট ছোঁয়ায় ওর কাঁধে, ভেতরে একটা তরঙ্গ খেলে যায় এলিজাবেথের। রিচার্ড হেসে ফেলে, কানের কাছে ঠোঁট শুয়ে ফিসফিস করে বলে, অনুভব করতে পারছো রেড, আমার ভেতরের উত্তাপ? এলিজাবেথ হঠাৎ ঝটকা মেরে ছিটকে সরে যায়, তর্জনী উঁচিয়ে খিলখিলিয়ে হাসে, চোখে বিজয়ের ঝিলিক। আপনি হেরে গিয়েছেন। রিচার্ড ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে ফেলে এক মুহূর্তে, গলায় এক টুকরো আগুন মিশিয়ে বলে, তোমাকে সাইজ করতে আমার 2 দিনও লাগবে না রেড। এলিজাবেথ হেসে ওঠে, চ্যালেঞ্জে ভরা চোখে বলে, আর আপনাকে সাইজ করতে আমার একটা উড়ন্ত চুমুই যথেষ্ট। এই বলে দৌড়ে যায় টেরেসের দিকে। রিচার্ড একটু থেমে তারপর নিজেও হেসে ছুটে যায় এলিজাবেথের পেছনে। পেছনে পড়ে থাকে ভাঙা ল্যাপটপটা নীরব সাক্ষী হয়ে রইল তাদের উত্তাল খেলার। ইব্রাতের বহুদিনের শখ ছিল বনফায়ারের। নরম সন্ধ্যায় আগুনের পাশে বসে কারো কাঁধে মাথা রেখে চুপচাপ থাকাটা সেই ইচ্ছে কখনো পূরণ হয়নি তার। তবে এখনকার বাস্তবতা একটু আলাদা। এ সময় বনে জঙ্গলে গিয়ে বনফায়ার করা সমীচীন নয়। রিচার্ড পরিস্থিতির কথা বিবেচনা করে নেশোকে বাইরে যেতে মানা করে রেখেছে। জেমসের লোকেরা সর্বত্র ছড়িয়ে, বিপদ দিক নির্দেশ মানে না। তাই বনের বদলে ম্যানশনের লনেই সেই স্বপ্ন পূরণ করল নেশো। এক কোণে ছোট্ট দুর্গের মতো কাঠ সাজিয়ে দাউ দাউ করে আগুন জ্বালিয়েছে সে। ইব্রাত ঘাসে আতশোয়া হয়ে মাথা রেখেছে নেশোর কোলের ওপর। নেশো এক হাতে ইব্রাতের চুলে আঙুল চালায়, নরম স্নেহভরা ছোঁয়ায় স্নিগ্ধ হাওয়া বইছে। হঠাৎ নেশো বলল, রাত, আমি যদি তোমাকে বিয়ে না করতাম তখন কি করতে? ইব্রাত চোখ খুলল না, ঠোঁট বাঁকিয়ে বলল, আপনি করতে আসলেও তখন করতাম না। খুবই আশ্চর্য হলো নেশো। কি? কেন? ইব্রাত চোখ খুলে এক ঝলক দেখল নেশো, এরপরই দৃষ্টি ফিরিয়ে নিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, আমার জন্মের সময় তো আপনি হাঁটতে পারতেন, তাও দেখতে আসেননি আমাকে। এমন লোকের সাথে জেনে বুঝে আমি কিভাবে সংসার করতাম? থতমত খেয়ে গেলেও ইব্রাতের শিশুসুলভ অভিমানে হেসে ফেলল নেশো। ওর নাকের ডগায় গাঢ় চুম্বন খেয়ে সংশোধিত স্বরে বলল, ওরে বাবা, এত বড় ভুলটা কিভাবে করলাম? ঠিক আছে যান, পরের বার আর এই ভুল করব না। ভেজা টিস্যু আর ড্রাইভার নিয়ে হাজির হব হসপিটালে। ইব্রাত বেহায়ের মতো দাঁত কেলিয়ে হাসে। আচ্ছা, আমি যদি তোমার জীবনে না আসতাম তখন? ইব্রাত চোখ মেলে ছলছলে নয়নে তাকালো নেশোর দুধে আলতা মুখশ্রীতে। এক হাতে আলতো করে ছুঁয়ে নিয়ে নেশো দাড়িহীন চোয়াল। ওর চোখের এক কোণে কান্না জমানো জল চিকচিক করছে। বড্ড আবেগী শোনালো ইব্রাতের কণ্ঠস্বর।
তাহলে আমি বিয়ে করতাম না। আত্মায় প্রশান্তিময় অনুভূতি অনুভব করলো ন্যাশো। এক মুহূর্তের জন্য মনে হলো তার হাতের মুঠোয় পৃথিবী। এক চিলতে হাসির রেখা অধর কোণে টেনে ইব্রাতের চোখের আঁচড়ে পড়া অশ্রু বুড়ো আঙুলের ডগা দিয়ে মুখে দিল ন্যাশো। কবুতরের মতো পাতলা শরীরটা টেনে তুলে বুকের সাথে শক্ত করে চেপে ধরে নির্বেচাল গলায় শুধালো। এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি। চাঁদনি রাতে খোলা আকাশের নিচে দুই কপত কপতে অনুভব করলো হৃদয়ের ভিতরে এক অস্থির শান্তি। অন্তরের গভীরে একসাথে ধ্বনিত হতে থাকে, ভালোবাসি ভালোবাসি। আলিঙ্গনের স্নিগ্ধতায় মিলিত হয় মিষ্টি শ্বাস প্রশ্বাসের নিগুড় বন্ধন, খুঁজে পায় সুখের নিবাস। হঠাৎ ইব্রাত গুনগুনিয়ে গান ধরল। যতই বাধা সুখ সখার তো ছাড়ম না, সোহাগ দিয়া বুকের মাঝত রাখুম বান্দিয়া, দেউলিয়া মনটা মোর খালি ভাবে তোর কথা, তোর ছোঁয়া পাইলে সখা ছাড়ি যায় মনের ব্যথা। আগুনের আলোয় তাদের ছায়া যেন একসঙ্গে দুলে ওঠে। দুইটা মানুষ, দুইটা শীতল অতীত আর একখণ্ড উষ্ণ রাত। নিবিড় আলিঙ্গনে আবদ্ধ করে রাখলো ন্যাশো মেয়েটাকে। 1 ইঞ্চিও সরতে দিল না বৃক্ষপট হতে। আর সে উন্মাদ প্রেমের পূজারী মেয়েটা, সে নিজেও চাইল না সরতে। বিড়াল ছানার মতন ঘাপটি মেরে রইল স্বামীর বুকে, একদম আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। শুদ্ধতার মৃদু স্রোতে যেন তারা বিলীন হলো। যেই স্রোতে নেই সময়ের দিক নির্দেশনা, নেই কোলাহল, আছে শুধু মৌন ভালোবাসার অস্ত্রবিহীন রূপ আর অভ্যন্তরীণ আত্মসমর্পণ। হুট করে ন্যাশো বলে উঠল, রাত, বাইক রাইডে যাবে? তড়িৎ বেগকেও হার মানানো এক ঝটকায় মাথা তোলে ইব্রাত। উত্তেজনায় ওর নেত্র যেন আগুনের মতো জ্বলছে। কোনো কথা না বলে কেবল ঘন ঘনভাবে মাথা নাড়ায়। তৎক্ষণাৎ ন্যাশো ইব্রাতকে পাশ কাটিয়ে উঠে দাঁড়ায়। মুহূর্তে যেন হাওয়ায় মিলিয়ে যায়। কয়েক মিনিটের মধ্যেই আবার হাজির। বাইকের একজোশ থেকে ছুটে আসা তীব্র শব্দে চমকে ওঠে পেছনে তাকায় ইব্রাত। দেখতে পেল ন্যাশো মেনশনের গেটের সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে, মাথায় হেলমেট। ইব্রাত ভুরু কুচকে তাকাতে চোখ টিপে হাসে ন্যাশো। ইব্রাত আর দেরি করে না, দৌড়ে গিয়ে বাইকে চড়ে বসে। মুহূর্তের মধ্যে স্পিড তোলে ন্যাশো। শহরের ভিড়ে মিলিয়ে যায় দুজন। ওরা দৃষ্টিচর হতে এলিজাবেথ একটু ঝুঁকে ঘাড় বাড়ালো সামনে, যেন শেষবারের মতো তাদের চেহারা দেখতে চায়। কিন্তু তারা ততক্ষণে মিলিয়ে গেছে দূরের অন্ধকারে। হালকা একটা ফোঁস করে নিঃশ্বাস ফেলল এলিজাবেথ। এ যেন অপ্রকাশিত এক বেদনার নিঃশব্দ প্রকাশ। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো এক গম্ভীর ভারী চিরচেনা কণ্ঠস্বর। রেড। চমকে উঠে তড়াক করে ঘুরল এলিজাবেথ। পেছনে রিচার্ড দাঁড়িয়ে। এতক্ষণ সেও এলিজাবেথের মতো নিঃশব্দে ন্যাশো ইব্রাতের সুন্দর মুহূর্তটা টেরেসে দাঁড়িয়ে দেখছিল। রিচার্ডের চোখ দুটো কঠোর, অনড় একগুঁয়ে দৃষ্টির একেবারে কেন্দ্রে এখন এলিজাবেথ। পলক ফেলে না সে। চলে হালকা টান, মুখে ধীরে ধীরে ফুটে উঠছে এক মিশ্র অনুভূতির ছায়া। এক পলক এলিজাবেথের মুখাবয়বের দেখে ঘাড়টা সামান্য কাত করে এক প্রকার হিসহিসে স্বরে জিজ্ঞেস করল, wanna go on a ride? ধরিত্রীতে নেমে এসেছে নিস্তব্ধ গুটগুটি অন্ধকার। চারপাশে কেবল জ্যোৎস্নার ম্লান আলো। চাঁদের ধূসর জ্যোৎস্নায় ঝিমিয়ে পড়েছে শহরের কোলাহল। এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেন এক স্বর্গীয় সেতু। দূরে দূরে আলো ঝিমিয়ে পড়ছে। বাতাস ছুটছে বাইকের গতির সাথে তাল মিলিয়ে। কালো বাইকটা শীষ দিতে দিতে ছুটে চলেছে, যেন অন্ধকার চিরে এগিয়ে যাচ্ছে কোনো অলিখিত প্রতিশ্রুতির দিকে। ইঞ্জিনের ঘন গর্জনেও ঢাকা পড়ে না ভিতর থেকে ওঠা হৃদয়ের দোলা। পেছন থেকে ইব্রাত চাপড়ে ধরে রেখেছে ন্যাশোকে। নরম অথচ অসম্ভব জেদি এক আকর্ষণ। ওর গাল ঠেকানো ন্যাশোর পিঠে। চোখ বুজে রেখেছে। বাইকের গতি, প্রকৃতির রোমাঞ্চ আর ন্যাশোর উষ্ণ শরীর সব মিলিয়ে এক ধরনের মাদকতা ছড়িয়ে পড়েছে ইব্রাতের শরীরে। ন্যাশো একটু পর পর মিররে চোখ রাখছে। ইব্রাত ঘুমিয়ে পড়ে নাকি সেই চিন্তায়। হঠাৎ ন্যাশো বুক থেকে ইব্রাতের হাত তুলে নিগুড় ভালোবাসার পরশ এঁকে দিল। ইব্রাত মাথা তোলে। চাঁদের আলোয় তার মুখ যেন দীপ্তিময় এক খোলা কবিতা। আবেগ আস্থার এক চিলতে দস্যি প্রেমে ভরা। ঠোঁটে হাসি, কোনো শব্দ নেই, তবুও সমস্ত কিছু বলা হয়ে যাচ্ছে নীরবতাতে। হঠাৎ ন্যাশো গ্লাভস পরিহিত ডান হাত মেতে দেয় বাইকের হ্যান্ডেল ছেড়ে। ইব্রাত সাথে সাথে মৃদু হেসে ন্যাশোর কাঁধে থুতনি টেকিয়ে আঙুলের ভাঁজ আঙুল দিয়ে নির্ভরতা, ভালোবাসার বুক ভরা আবেগে চেপে ধরে ন্যাশোর হাত। রাত। ইব্রাত মৃদু স্বরে উত্তর দেয় কাঁধে থুতনি রেখেই। ঠিক এভাবেই সারা জীবন হাত ধরে সব কিছু পেছনে ফেলে এগিয়ে যাবো একসাথে, ঠিক আছে? ইব্রাত কোনো নাটকীয়তা ছাড়াই তৎক্ষণাৎ জবাব দেয় হেসে।
ঠিক আছে। শব্দটা যেন এক অনন্ত চুক্তির মতো আকাশে ঝুলে গেল। নেশা প্রশান্তিতে একবার চোখ বন্ধ করে, তারপর হঠাৎ গ্যাস চেপে ধরল। বাইক ছুটে চলে বজ্রবেগে, রাতের বুক চিরে, চাঁদের আলোকে সাক্ষী রেখে প্রেমের গল্পটাকে পৃথিবীর বুকে অমর করে দিতে। ফাঁকা হাইওয়ের উপর ভেসে বেড়াচ্ছে কুয়াশার গরম অ্যাসফল্টের গন্ধ, বাতাসের অদ্ভুত এক অস্থিরতা। নেশার বাইক অন্ধকার চিরে চলেছে, ছায়ার মতো ইঞ্জিনের গর্জনে কাঁপছে নীরবতা। ইবরাত পেছনে বসে চাপড়ে ধরেছে তাকে, দু চোখে ভয় আর উত্তেজনার মিশেল। হঠাৎ একটা ঘূর্ণি উঠে যায় রাস্তার উপর দিয়ে, ঝড়ার বেগে পাশ কাটিয়ে যায় এক কালো বাইক, মডিফাইড, গায়ে মনস্টার স্টিকার। গর্জে ওঠে এক অসভ্য স্পিড, এক মুহূর্তে উধাও। নেশোর চোখে চলকে ওঠে বিস্ময়। সেই বাইকটা কিছু দূর গিয়ে হঠাৎ ধীর হয়ে আসে। নেশো বুড়ুকুচকে তাকিয়ে থাকে অদূরে। সামনের বাইক থেকে ধীরে দিকে মাথা ঘোরায় একজন, কালো রাইডিং জ্যাকেট, গ্লাভস পরা হাত, দামি হেলমেট। হেলমেটের গ্লাস একটা নিয়ে তুলে অকস্মাৎ চোখ মারল লোকটা। প্রথমে চমকে উঠল, পরক্ষণেই নেশোর ঠোঁটে খেলে যায় বাঁকা রহস্যময় হাসি। সে পিছনে মাথা ঘুরিয়ে ফিসফিসায়, রাত, আমাকে জাপটে ধরো অনেক শক্ত করে। ইবরাত কোনো প্রশ্ন করে না, বুক জোরে শক্ত করে চেপে ধরে নেশোকে। পর মুহূর্তে বাইক ছেড়ে দেয় শয়তানের গতিতে। রাতের রাজপথে শুরু হয় এক দহন। বাইকে নয়, তারা যেন সময়কে তাড়া করছে। সামনের বাইকে বসা মেয়েটাও আঁকড়ে ধরেছে চালককে, ঠিক ইবরাতের মতো। হাওয়ায় উঠছে তার চুল, যেন লাল রেশমের ঢেউ। হেলমেটের ফাঁক দিয়ে কুয়াশায় জ্বলজ্বল করছে তাদের রাইডিং গিয়ার। ইবরাত ভয় পায়, ঠান্ডায় হাত পা শিথিল হয়ে আসছে। কিছুটা সাহস নিয়ে হেলমেটের গ্লাস টেনে তোলে, সামনে তাকাতেই কেঁপে ওঠে। চোখ আটকে যায় সেই রেশমি চুলে, পরিচিত অসম্ভব। নিঃশ্বাস ফেলে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে,